আবির ছাড়েন প্লিজ, ব্যথা পাচ্ছি, ছাড়েন, আর কখনো এমন করবো না। খালুকে ডাকবো, কিন্তু প্লিজ ছাড়েন। শাওনের সাথে তোর কি? কিছু না, বিশ্বাস করেন। তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়, তোর কি আমাকে ছাড়া আরো কাস্টমার আছে নাকি? ছি। ও খালামণি, দেখো না, তোমার ছেলে আমাকে মারছে। আমি নীলা, বয়স 19। শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট, তাই না? আমি বলিনি, বলেছে আমার আদরের খালাতো ভাই আবির। ছেলেটার জন্য রুমের শান্তিমতো কাপড়ও চেঞ্জ করতে পারি না। হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার কাপড় চেঞ্জ করা দেখে। আমার শরীরের প্রতিটি অংশ হয়তো ওনার চেনা শেষ। উফ, কবে যে দিনগুলো শেষ। সবাই বলে নাকি উনি আমার অফিসের সুন্দরী, কোনো এমপ্লয়ের দিকে ফিরেও তাকান না। কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান, আমার প্রতি কেন জুলুম করেন। গল্পটা শুরু হয়েছিল আমাদের ছোটকাল থেকে। আবির আমার খালাতো ভাই, আমাদের একসাথে খেলা, আনন্দ, হাসি ঠাট্টা। কিন্তু আমার আব্বু খালামণিকে পছন্দ করতো না, কারণ খালামণি সবার বিপক্ষে গিয়ে লাভ ম্যারেজ করেছিলেন। আর আমার বাবা হলেন ভালোবাসার বিরুদ্ধে। খালামণি যখনই বেড়াতে আসতেন, বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন। কিন্তু নিজের বোনকে আর তো ফেলে দেওয়া যায় না। সময়ের এক পর্যায়ে খালামণি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বললে বাবা খুব রেগে যায়। সাথে খালামণিকে কষে থাপ্পড় মারে বলতে থাকেন, তোর সাহসায় কিভাবে আমার মেয়েকে নিয়ে তোর এসব বলার? নোংরা মেয়ে একটা, পরপুরুষদের সাথে মেলামেশা করিস। কে জানে তোর ছেলে আবির এটা কি বিয়ের পর হয়েছে নাকি বিয়ের আগে? কে জানে বিয়ের আগে কয়টা বাচ্চা ফেলাইছিস। বেয়াদব কোথাকার। প্লিজ থামো। তুমি চুপ করেই শোন। তুই একটা বাজারের মেয়ে আর একটা তোর ছেলের সাথে বিয়ে দিবি আমার মেয়ের? বেরিয়ে যা। আম্মু শত চেষ্টার পরেও আব্বুকে থামাতে পারিনি। ওই দিন খালামণি খুব কান্না করেছিলেন। ছোট আবির রক্তমাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেদিনের পর থেকে খালামণি আর আমাদের বাসায় আসেননি, কোনো কন্ট্যাক্ট করেনি। 16 বছর পেরিয়ে গেছে, আমি তো ইতোমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামণি আছে। তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একদম নীরব হয়ে গেছে। কারো কাছে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আব্বু শেয়ারের বিজনেস 3 বার ড্রপ খেয়েছে, সংসার একদম অচল, তাই আর পড়াশোনাটাও করা হয়নি। সংসার আর আব্বুর অসুখের খরচ চালাতে 2-1টা টিউশনি করে এই যা। ডাক্তার বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক অনেক টাকা লাগবে, কিন্তু তা ম্যানেজ করা আমাদের পক্ষে অসম্ভব। আমি একদিন টিউশনি শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ির চিহ্ন নেই। হঠাৎ একটা নীল কালারের প্রাইভেট কার দেখতে পেলে আমি সিগন্যাল দিয়ে রাস্তায় একটু দূরে গিয়ে গাড়িটা থামে। আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে একটু লিফট দিতে বললে সে একটু পেছনে ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে আসতে বলে। আমি গাড়িতে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো, নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত। ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছেন ওনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খাইছি, তাই মুচকেছে জিজ্ঞাসা করছেন, কোথায় যাবেন? আমি ঠিকানা বললে ছেলেটা আতঙ্ক হয়ে আমার সম্পর্কে সবকিছু জানতে চাইলে আমি তাকে সব বলি। তারপর উনি আমাকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলেন কোনো দরকার হলে ওনার অফিসে যেতে। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে রাজি হলাম। এমন একটা ছেলে যাকে কার্ড দেওয়ার মতো না, ব্যাপারটা কি? বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেলস অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি অফিসের ম্যানেজিং ডিরেক্টর। আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলেন, রাতে কার্ড দিয়েছি আর সকালে হাজির? বা জি, মানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন? আমার বাবা অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাই অনেক টাকা দরকার। তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। বাবা, অনেক শিক্ষিত তুমি। আমার সত্যিটা টাকা লাগবে, তুমি এসব বাদ দাও। আচ্ছা, তুমি জানো আমি কে? না, আমি তোমার আফরোজ খালামণির ছেলে আবির। কি? প্লিজ আমাকে হেল্প করেন, আব্বুর শরীর অনেক খারাপ। আবির দিব, সব টাকা দিব, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে 6 মাস থাকতে হবে, যতক্ষণে তোমার বাবা ঠিক হয়ে যায়। মানে মানে খুব সোজা, তোমাকে আমার সাথে থাকতে হবে ফ্রিতে, না যখন ইচ্ছে টাকা পেয়ে যাবে। রেগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে, কি ভাবছেন আমাকে? লজ্জা করে না? ছি, আপনি এমন হয়ে গেছেন। উফ, ন্যাকামি বন্ধ করো। বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতেই হবে, তা নাহলে কিছু করার নেই, আসতে পারো। আমি খালামণির সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই আমাকে বুঝবেন। শ্যাট আপ অ্যান্ড গেট লস্ট। রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো ভেবে আর কোনো উপায় না পেয়ে তার সব শর্তে আমি রাজি হয়ে যাই। আমার বাবার জন্য এটা করতেই হবে। বাবাকে কোনো রকমে বুঝে বললাম আমার একটা জব হয়েছে, ওখান থেকে আমাকে কাজ করতে হবে প্রায় 6 মাস, অনেক ভালো বেতন দিবে। বাবা রাজি হচ্ছিল না,
আমি এক প্রকার জোর করেই চলে এলাম, খুব কষ্ট করছে। ভেবেছি ওখানে খালামণি আছে, 6 মাস তো তেমন আর কি, চোখের পলকে পেরিয়ে যাবে। কিন্তু এখানের পরিবেশটা ছিল একদম ভিন্ন। বিশাল বাড়ি, 6 থেকে 7 জন স্টাফ, আবিরের একটা বোনও আছে। আমি খালামণিকে হাজারবার নিজের পরিচয় দেওয়ার পরে উনি আমাকে চিনতেই পারলেন না। হয়তো না চেনার ভান করছেন। উল্টা আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, এই মেয়েকে এখানে কেন আনিছিস? তারই বিদায় কর। কিরে, কথা বলছিস না কেন? বিয়েটা করে নিলি নাকি? উফ, থামো তো আম্মু। পৃথিবীতে যদি মেয়ের জাতি শেষ হয়ে যায় তাহলেও আমি একে বিয়ে করব না। আর তুমি কি না? দেখ, এই মেয়ে যেন আমাদের পারিবারিক বিষয় কোনো নাক না গলায়, এই বলে দিলাম। ওকে, কিছু করবে না, তুমি নিশ্চিত থাকো। তারপর আবির একটা স্টাফের কাছে গিয়ে আমার থাকার রুমটা দেখিয়ে দিয়ে বলে, রুমটা যেন ওর রুমের সাথেই হয়, যাতে ওনার যখন ইচ্ছা আমার রুমে আসতে পারেন। খুব একা একা লাগছিল ওই দিন। এত মানুষ, কিন্তু আমার সাথে কথা বলার মতো কেউ নেই সবার মতো। তারপর থেকে আমি এখানে। আবির খুব হ্যান্ডসাম একটা ছেলে, খুব স্ট্রেট অ্যান্ড স্মার্ট। তাহলে কেন আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে উনি এসব করেন, তো আবার এত টাকা দিয়ে? শুধু আমার সাথেই কেন? কথাগুলো প্রায় আমি চিন্তা করি, কিন্তু দিন শেষে বাবার সাথে কথা বললে নিজেকে অনেকটা হালকা লাগে। নীলামা, কবে আসবি রে? তোকে দেখতে অনেক ইচ্ছে করে। আসবো বাবা, ছুটি পেলেই চলে আসবো, তুমি চিন্তা করো না। ওষুধগুলো ঠিক মতো খাবা। আচ্ছা, এই সপ্তাহে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট আছে না তোমার? টাকাটা পেয়েছো তো বাবা? হ্যাঁ রে মা, কিন্তু এত টাকা? তুই খুব হার্ডওয়ার্ক করিস তাই না? না বাবা, আমার কিচ্ছু করতে হচ্ছে না। আচ্ছা, আমি রাখি, ভালো থেকো। আবির যখন তখন আমার রুমে ঢুকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে বলে, ঘরের মেয়ে স্টাফগুলো আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। আমার মতো চরিত্রহীন মেয়েদের জন্য নাকি হাজারো সংসার ভাঙে, কিন্তু তাদের মধ্য থেকে নিপে একটু আলাদা। শুরু থেকেই তার সাথে আমার একটা পজিটিভ কনভেনশন। আমাকে নিয়ে তার বিভিন্ন এক ধরনের মতামত আছে। আবির আমার খালাতো ভাই, তাই আমার রুমে আসে। তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তার সাথে আমি আমার মনের কথাগুলো একজন আপন ভেবে শেয়ার করতাম। কিন্তু সেদিন যখন সে আমার রুম ঝাড়ু দিচ্ছিল আর আমি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলাম, তখন আবির শাওয়ার নিতে আসলে নিপা বাধা দিয়ে বলে, আরে কোথায় যাচ্ছেন ছোট সাহেব? ভিতরে নীলাপু শাওয়ার নিচ্ছেন। কিন্তু তার কথার পাত্তা না দিয়ে আবির ওয়াশরুমে ঢুকে পড়ল। তার সম্পূর্ণ ধারণা বদলে যায়। তাছাড়াও এক রাতে আমাকে আর আবিরকে একসাথে শুয়ে থাকতে দেখে সকালে বলেই ফেলে, আপনার সাথে কি ছোট সাহেবের বিয়ে হয়েছে? না তো। ছি 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 ছি, আপনাকে ভালো ভাবছিলাম। এই আপনাদের মতো মেয়েদের জন্য আমাদের মেয়ে জাতির এত বদনাম। আপনার কি মা বাবা নেই বাড়িতে? এখানে এসে খালাতো ভাইয়ের সাথে এসব? এখন বুঝেছি বড় ম্যাম সাহেব কেন আপনাকে অপছন্দ করেন। এভাবে পেরিয়ে গেল 4টি মাস। বাবা এখন কিছুটা সুস্থ। আমাকে নিয়ে নাকি তার অনেক গর্ব হয়। বাড়ি ফিরলে উনি আমার কাজে করতে দিবেন না। একটা রাজকুমার খুঁজে তার সাথে ওনার নিষ্পাপ রাজকুমারী মেয়ের বিয়ে দিবেন। বাবার মুখে কথাগুলো শুনলে সত্যি খুব কষ্ট লাগে। ইদানিং খুব ব্যথা অনুভব হয়। তার সাথে বমি ফ্রি, 3 মাস সময় পিরিয়ড অফ। খুব ভয় ও টেনশনে আছি। এমন কেউ নেই যার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করব। তাই নিজে নিজে একদিন সকালে প্রেগনেন্সি টেস্টার দিয়ে টেস্ট করে যা দেখলাম, তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। আমার ভেতর আরেকটা প্রাণ, আমি মা হব। কিন্তু আবির কি আমাকে মেনে নিবে? আমার কুমারিত্ব নষ্ট করে সে কি পেল জানি না, কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে তা বলতে পারি। বাবা সমাজে মুখ দেখাবেন কি করে? আমি ওনার মান সম্মান সব মিটিয়ে মাটিতে মিশে দিয়েছি। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমি আসলে মেয়ে নামে কলঙ্ক। সারাদিন রুমে থেকে কান্না করছি। অবশ্য তাতে কারোর মাথা ব্যথা নেই। আবির অফিস থেকে এসে চেঞ্জ করে হাতে মোবাইল আর কানে হেডফোন দিয়ে ডাইরেক্ট রুমে ঢুকে পড়েন। সোফায় বসে ফোনে গেমস খেলছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই ইশারায় জানতে চাইল আমি মুখ লুকিয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকি। তারপর উনি কাছে এসে বেখেয়ালি হয়ে বলতে লাগলেন, এসব মরা কান্না থামিয়ে বলো সমস্যাটা কি? আবির, আমি কি আরো টাকা লাগবে? ইটস নট এ ফ্যাক্ট ডার্লিং, পেয়ে যাবা। না আবির, কান্না করতে করতে বললাম, তাহলে নিশ্চয়ই আরো কাস্টমার দরকার। ওকে, চিন্তা করো না, আমি আমার বন্ধুদের বলবো, কিন্তু ওরা শুধু দিনে রাতটা কিন্তু আমার। ঠিক আছে। রেগে কষে ওনাকে থাপ্পড় মেরে উচ্চস্বরে বলতে লাগলাম, আমি প্রেগনেন্ট, জোরে জোরে কান্না করে। তার এমন কি? কংগ্রেস। অন্যদিকে তাকিয়ে ফোনে ব্যস্ত হয়ে, বিয়ের আগেই আমি মা হয়ে গেছি, বুঝতে পারছেন একমাত্র আপনার এই নোংরা অফারটার কারণে। আপনি ইচ্ছা করলে ফ্রিতে টাকাটা দিতে পারতেন, কিন্তু না, আপনি একটা সরল মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। আমি আমার বাবার আদর্শ মান সম্মান সব শেষ করে দিয়েছি। সো স্যাড।
তোমার আব্বু জানতে পারলে অনেক রাগ করবে, তাই না? একদম মরে যাবেন। আচ্ছা চল, কোথায়? তোমার আব্বুর কাছে ওনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট, সুসংবাদটা ওনাকে দিতে হবে না? না আবির, আপনার পায়ে পড়ছি, প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। চলো তো। আমার আম্মুকে তো অনেক বড় লেকচার শুনিয়েছিলেন উনি চরিত্র নিয়ে, এবার ওনার মেয়ের সম্পর্কেও সব জানা দরকার। আবির, আমার প্রতি দয়া করুন প্লিজ। প্লিজ আবির, আমার বাবা অনেক অসুস্থ, উনি সব মেনে নিতে পারবেন না, প্লিজ। কে শুনে কার কথা? আবির আমার হাতটা ধরে জোরে গাড়িতে উঠিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলেন যেন টাইম ওয়েস্ট না হয়ে যায়। খুব কান্না পাচ্ছে। বাবা জানতে পারলে কি পাগল হয়ে যাবেন? বাসে এসে নিচের দিকে তাকিয়ে কান্না করছি। আবির আমার হাতটা ধরে আছেন। বাবার চেয়ারে বসে পেপার পড়ছিলেন। হঠাৎ আমাকে দেখিয়ে মুখে এক ঝাঁক হাসি নিয়ে, নীলামা কেমন আছিস রে তুই মা? এতদিন পর মনে পড়লো বাবার কথা। আমি চুপ হয়ে কান্না করতে থাকলে বাবা কাছে এসে আতঙ্কিত কণ্ঠে বলতে লাগলেন, কিরে মা, কি হয়েছে? আর এই ছেলে কি তোর সাথে? আবির আমার হাত ধরে আছে সেদিকে নজর দিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আবির। ওয়ালাইকুম আসসালাম বাবা, তা তোমাকে তো চিনলাম না। আঙ্কেল, আপনার জন্য অনেক বড় একটা সুসংবাদ নিয়ে এসেছি। ঠোঁটে মিথ্যা হাসি নিয়ে। কি খুশির সংবাদ বাবা? কংগ্রাচুলেশন আঙ্কেল, আপনি নানু ভাই হতে যাচ্ছেন। আপনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট। বাবা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন। ওর ওপর যেন আকাশটা ভেঙে পড়ল, গোটা পৃথিবী এলোমেলো হয়ে গেল। আমার থেকে কখনো এটা আশা করেননি তো, তাই ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। চোখ দিয়ে তার রীতিমতো পানি চলে এসেছে। কথাটা যেন তার বিশ্বাস হয়নি, তাই নিশ্চিত হতে আমাকে জিজ্ঞাসা করল, নীলা, এসব কি কি বলছে ছেলেটা? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? আবির ভ্রুকুচকে বাবাকে বলতে লাগলো, আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। নীলার তো বিয়ে হয়নি। না মানে বলতে যাচ্ছি। বাবা চোখ দুটো লাল করে রাগিলোকে আমার দিকে তাকিয়ে, আমার মেয়ে এসব করতে পারে না। আমার মেয়ে ফুলের মতো নিষ্পাপ। নীলা, তুই বলে দে যে তুই আমার মেয়ে, তুই এসব করতেই পারিস না। এই ছেলে যা বলছে সব মিথ্যা। কিরে বল। বাবার কথাগুলো শুনে ডুকরে কেঁদে উঠলাম। বাবা আমার গালে বুঝতে পেরে কষে দুগালে দুটো থাপ্পড় মেরে দিল। খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন। এমন জানলে উনি নাকি অনেক আগেই আমাকে নিজ হাতে মেরে ফেলতেও। ওনার আত্মসম্মানে হীন করার আমার কোনো অধিকার ছিল না। আমার মতো মেয়ের নাকি ওনার দরকার নেই। আবির লোক দেখানোর সান্ত্বনা দিয়ে বাবাকে আটকিয়ে বলতে লাগলেন, কাম ডাউন, কাম ডাউন। মেয়েরই অবস্থা হলে খারাপ লাগাটাই স্বাভাবিক, যেমনটা আমার লেগেছিল যখন আমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন, তাকে বেশ্যা বলেছিলেন, আমার জন্ম নিয়ে সন্দেহ করেছিলেন। এখন আপনার মেয়েকে কি বলবেন মিস্টার আকরাম সাহেব? কে তুমি? আমি আফরোজা ইমরান চৌধুরীর একমাত্র ছেলে আবির চৌধুরী, আপনার মেয়ের অজ্ঞাত সন্তানের পিতা। না, আমি বিশ্বাস করি না। চুপ কর। নীলাতে তো ভালো একটা জব করে আমাদের সুদিন ফিরে আনবে বলেছিলি। তাহলে এসব কি? এই জানাটা তোর সাথে জোর করে কিছু করেছে? মা বল, তুই ভয় পাস না, আমরা পুলিশের কাছে যাব। আপনাকে নীলা এভাবে বোকা বানিয়েছে? তাহলে শুনুন, আপনার মেয়ে টাকার বিনিময়ে আপনার কাছে মিথ্যা বলে দীর্ঘ 4টা মাস আমার সাথে আমার বাড়িতে ছিল। আমরা একসাথে শুয়েছি, একসাথে থেকেছি। নীলা তো কয়েকদিনেই আমাকে আপন করে নিয়েছে। আমার সামনে কাপড় চেঞ্জ করতেও তার কোনো আপত্তি ছিল না, তাই না নীলা? সত্যিটা হলো, আমার আম্মু না আপনার মেয়ে একটা চরিত্রহীনা নষ্টা। একসময় মেয়ের বিয়েতে আপনার অনেক অমত ছিল, আর এখন তো ফ্রিতে দিলেও আপনার এই বাজে মেয়েকে কেউ গ্রহণও করবে না, কেউ না। বাবা গম্ভীর হয়ে চেয়ারে বসে মেঝের দিকে তাকিয়ে আবিরের কথাগুলো শুনছে। বাবার রাগটা যেন আগের মতো নেই, নাকি শরীরের সাথে পেরে উঠছেন না। আবির ওনার সাধ্যমতো আমাকে অপদস্থ করে আমার কাছে এসে চোখ রাঙিয়ে বলে গেলেন, আমি যদি কোনোদিন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে খুন করে ফেলবেন। যাওয়ার আগে মুখের ওপর টাকার বান্ডিলগুলো ছুঁড়ে ফেলে বলে গেলেন, ডু অ্যাবর্শন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর চশমাটা পরে চলে গেলেন। বাবা এখনও নিস্তব্ধ হয়ে আছেন। আমি দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে আকুতি মিনতি করে আমার বার্ধক্যতার কথাগুলো বলতে থাকলাম। তার সাথে তার জন্য যে আমি আমার জীবনটা দিতে পারি সেটা বললাম। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাইনি বাবা, তাই নিজের অতি মূল্যবান জিনিসটার বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছি। তুমি আমার সব বাবা। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, মান সম্মানটা মিশিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাকে বাঁচাতে। তুমি বকা দাও, মারো, বিশ্বাস করো বাবা, আমি এখানে থাকবো না, অনেক দূর চলে যাব। তুমি শুধু একবার আমার সাথে কথা বলো। বাবা আমার চোখের দিকে তাকালে আমি ভয় পেয়ে যাই। রক্তমাখা দুটো চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। এই প্রথম আমি সরাসরি বাবাকে কাঁদতে দেখলাম। মারে, তুই আমাকে বাঁচাতে যা করেছিস সে কাজটা করেই আমাকে মেরে ফেলেছিস। আগে মানুষ আমাকে দেখলে শ্রদ্ধা করত, আর এখন আমাকে দেখলে ছি ছি করবে, গালি দিবে। বাবা, আমি
চুপ। এই পাপী মুখে আমাকে বাবা বলবি না। তোর বাবা মরে গেছে, মরে গেছে। কথাগুলো বলেই বাবা হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি মেঝেতে পড়ে থেকে নিজের পাপের জন্য বাবার কাছে ক্ষমা চাচ্ছি। সত্যি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমার মরে যাওয়া উচিত। এই জীবন রাখার কোনো অধিকার নেই আমার। কিন্তু এখন তো আর আমি একা না। রাত পেরিয়ে সকাল হলো, বাবা রুমের দরজা খুলছেন না। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মনে হয় খুব ভয় কাজ করলো। আমি কান্না করতে থাকি। তারপর কয়েকজন প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি বাবা ফ্যানের সাথে ঝুলছেন। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছি। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। যাক, আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, এই পৃথিবীতে সম্পূর্ণ একা একজন। বাবাকে কবর দিয়ে যখন সবাই ফিরে এলো তখন বাবার কবরের পাশে বসে খুব কান্না করেছিলাম। বারে বারে চিৎকার করে বলেছিলাম, আমাকে একা রেখে কেন চলে গেলেন? আমাকেও কেন আপনার সাথে নিয়ে গেলেন না? আজ আমার জন্য বাবার এই অবস্থা। আমার পাপের মাসগুল আমার বাবা দিলেন। আমি বাবাকে হারিয়ে ফেলেছি। আমি আসল খুনি। আমার ফাঁসি হওয়া চাই। বাবার মৃত্যুর পর আমার এক দূর সম্পর্কের মামার বাড়ি চলে যাই। মামা প্রচুর বায়না করেন, আজ নাকি তিনি প্রতিষ্ঠিত কেবল বাবার জন্যই হতে পেরেছেন। এককালে বাবা ওনাকে আর্থিক সাহায্য করে বাঁচার পথ দেখিয়েছিলেন, প্রতিদান কিচ্ছু চাননি। এখন আমাকে ওনার বাড়িতে নিজের মেয়ের মতো করে রাখতে পারলে নাকি বাবার কিছুটা ঋণ সে শোধ করার সুযোগ পাবেন। ও বাড়িতে গেলে মামনি আমাকে স্পষ্ট জানিয়ে দেন ওখানে থাকতে হলে আমাকে বাজার এনে দিতে হবে, রান্না করতে হবে, ঘর পরিষ্কার সহ নানান সাংসারিক কাজে নিজে নিয়োজিত থাকতে হবে। আমি তার এক কথায় সব মেনে নেই। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। সবাই তো আর সারা জীবন মা বাবার দোলালি হয়ে থাকতে পারে না। তাদের মধ্যে হয়তো আমি একজন অভাগী। দিন যাচ্ছিল, বাড়ির সব কাজ একলা হাতে সামলিয়ে খুব ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছি। হঠাৎ রিনকি এসে আমাকে ডেকে তুলে আমার কাছে টাকা আছে কিনা জানতে চাইল। আমি আবিরের দেওয়া টাকাগুলোর কথা ভেবে বলতে থাকি, হ্যাঁ আছে, কিন্তু এটাকে আমি খরচ করতে পারবো না। আপু, আগামীকাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, অনেক দামি কিছু গিফট করতে হবে। ঠিক আছে, তুমি 10 থেকে 12,000 নিয়ে যাও। না না আপু, এতে কিচ্ছু হবে না, প্লিজ বুঝো। তাহলে কত? তুমি আমাকে 1 লাখ দাও। আমি জানি তোমার কাছে এর চেয়ে বেশি আছে। প্লিজ আপু, প্লিজ না করো না। হ্যাঁ আছে, কিন্তু এই টাকা আমার না। যত তাড়াতাড়ি সম্ভব আমি 4 টাকা তাকে ফিরে দেব। তুমি বুঝো প্লিজ। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। মুখ বাকি চলে গেল। পরের দিন ঘরের বাজার নিয়ে বাসায় ফিরে দেখি রিনকি দৌড়ে আমার রুম থেকে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে রুমে গিয়ে রুমের সব জিনিসপত্র এলোমেলো আবিষ্কার করি। সবকিছু অগোছালো। টাকার ড্রয়ারটাও খালি হয়ে পড়ে আছে। এই কাজ রিনকি ছাড়া আর কেউ করেনি। সে আমার টাকাগুলো চুরি করেছে। তা মামানিকে জানালে উনি উল্টো আমাকে দোষী সাব্যস্ত করেন। সেদিন 2 মেয়ে মিলে খুব নির্যাতন চালায় আমার উপর। তখন মা বাবার কথা খুব মনে পড়ছিল। আজ যদি ওনারা বেঁচে থাকতেন, আমি যদি সেই বাড়িতে থাকি, তাহলে নাকি রিঙ্কি অন্য কোথাও চলে যাবে। কারো সুখের সংসার ভাঙতে চাই না বলে নিজের বাড়ি ছেড়ে রাস্তায় পাড়ি জমালাম। গভীর রাত, রাস্তার দুপাশে ল্যাম্পপোস্ট, নিস্তব্ধ পরিবেশে আমি হাত দুটো এক মুঠো করে একটা গাছের নিচে শুয়ে আছি। হঠাৎ কে যেন আমার হাতটা স্পর্শ করলো। চোখ খুলে দেখি একটা মাতাল আবল তাবল বকছে আর আমার কাছে আসার চেষ্টা করছে। খুব ভয় পেয়েছিলাম। হাতে থাকা ব্যাগটা দিয়ে তাকে আঘাত করে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যাই। বড় রাস্তার মোড়ে এসে আমি ক্রমাগত বমি করতে থাকি। প্রেগনেন্সি অবস্থা যা হয় আর কি। সাহায্য করার মতো কেউ নেই আমার। ভাগ্যবশত নিপা সেখান থেকে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখতে পেয়ে রিক্সা থামিয়ে বলতে লাগলেন, নীলা ম্যাম, আপনি এখানে? কি হয়েছে? কি আপনার অবস্থা এমন কেন? আমি তাকে দেখে যেন স্বস্তি ফিরে পেলাম। চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। কিছু বলবো তার আগেই মাথা ঘুরে পড়ে যায়। চোখ খুলে নিজেকে আবিরের বাসায় খুঁজে পাই। বেডের পাশেই চিন্তিত চেহারায় নিপা আমার দিকে তাকিয়ে আছে। খালামণি কিছুটা দূরে দাঁড়িয়ে রাগী লোক নিয়ে গম্ভীরে বলছেন, তোমার বাবা যা করেছেন তাকে কম ছিল যে এখন এই বারে বারে তুমি ফিরে এসে জ্বালাতন শুরু করলে? তোমার বাবা কেন বুঝতে চাইছেন না তোমাকে এভাবে আমাদের পেছনে লেলিয়ে কোনো লাভ নেই? আমরা তোমাদের সম্পর্ক রাখতে চাই না তোমাদের সাথে। কি হিন্নমানতা সম্পন্ন লোভী বাবাকে বলে দিবে ওনার থেকে ভালো কাপড় আমাদের পোশাক কুকুর পরে, বুঝছো? সামনে আবিরের এঙ্গেজমেন্টের মধ্যে আমি তোমাদের কোনো ঝামেলা চাই না। আবির অফিস থেকে আসার সময় হয়ে গেছে। তোমাকে এখানে দেখলে ভীষণ রাগ করবে। দেখো, তোমার সামনে হাত জোর করছি, তুমি প্লিজ চলে যাও, আর কখন আসবে না। আমি আস্তে করে বিছানা থেকে উঠে খালামণির হাত দুটো স্পর্শ করে ডুকরে কেঁদে উঠলাম। আমার থাকার জায়গা নেই। যতদিন না কাজ পাচ্ছি আমাকে এখানে তোমার কাছে রেখে দাও না খালামণি। বিশ্বাস করো,
কোনো ঝামেলা করব না। নিপা, তরি, সুমি সাজিয়ে ওরা যেমন তোমার বাড়ির স্টাফ, তেমন মনে করো আমিও একজন নতুন কাজে যোগ দিয়েছি। ও খালামণি, আমাকে বেশি কিছু দিতে হবে না, শুধু থাকার জায়গা আর খাবার দিলেই হবে। বিশ্বাস করো, কাজ পেলে চলে যাব। একটা ঝাটকায় হাত দুটো ছাড়িয়ে মাথা খারাপ খাল থেকে কুমির আনবো নাকি? অতীতের কিছুই ফিরে আনতে চাই না। আবিরের এঙ্গেজমেন্টে কোনো ঝামেলা হবে না। খালামণি, থাকতে দাও না প্লিজ, আমি খুব অসহায়, প্লিজ সাহায্য করো। তার পাগুলো জড়িয়ে, আচ্ছা আচ্ছা ছাড়ো, ঠিক আছে, কিন্তু একজন স্টাফ হয়ে থাকবে। কখনো যদি আমাদের ফ্যামিলির কেউ হতে চেয়েছো অথবা পারিবারিক কিছু আলোচনা করেছো, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। খালামণি কথাগুলো বলছে এমন সময় আবির অফিস থেকে ফিরে আমাকে দেখে রেগে একাকার হয়ে বলতে থাকেন, তুমি সাহস হয় কিভাবে আমার বাড়িতে আসার? আবিরও নিপাদের সাথে কাজ করবে। তাছাড়া কয়েকদিন পর তোর এঙ্গেজমেন্টের অনেক কাজ, লোক পেয়ে গেছি, ভালোই হয়েছে বল, কোনো দরকার নেই, অনেক লোক আছে কাজ করার। তারপর আবির আমার হাতটা ধরে জোর করে টেনে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। খালামণির কথাও শুনছেন না। আমিও অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। গেটের সামনে এনে রেগে আঙুল দেখিয়ে বলতে লাগলেন, আর কোনোদিন যদি আমার বাড়ি বরাবর দেখিসি তোকে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেই না বাবা মেনে নিতে অস্বীকার করেছে, অমনি আমার কাছে ফিরে আসা, তাই না? তোদের মতো মেয়েরা এমন কেন? আচ্ছা বল, আর কত টাকা দিলে তোর এই অপবিত্র শরীরটা আর আমার দেখতে হবে না? আপনার থেকে খারাপ তো এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। আবির, আপনি অনলি ওয়ান যে কিনা এই অযথায় একটা নোংরা গেম খেলে আমাকে শেষ করে দিয়েছেন। আপনি জানেন জানোয়ার থেকেও নিকৃষ্ট আপনি। আল্লাহর গজব পড়ুক। স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গেট লস্ট ফ্রম হেয়ার। কথাটা বলে চলে যাচ্ছিলেন। শুনুন, আমাকে থাকতে না দিলে এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি আমার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশনশিপ করেছেন আর আমাকে বিয়ের প্ররোচনা দিয়ে এখন বিয়ে করতে অস্বীকার করেছেন, প্রতারণা করছেন। তখন আপনার বিয়ের কি হবে চিন্তা করে দেখেছেন? উনি ভীষণ রেগে চোখগুলো আগুনের গোলা করে ফিরে আমার দিকে তাকিয়ে আছেন। এরই মধ্যে খালামণি এসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে, আর এদিকে নিপা এসে আমাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছে। আবির কিছু বলছে না, তার বিয়েতে ঝামেলা হবে হয়তো এটা ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছেন। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব ভয়ঙ্কর চাহনি, পারলে যেন এক্ষুনি গিলে খেতেন আমাকে। এভাবেই শুরু হলো আমার জীবনের আরেকটা নতুন ধাপ। সত্যি বলতে আমি আগে জানতামই না যে আমার মধ্যে এত ধৈর্য আছে। অসুখ, বমি, মাথা ব্যথা এসব কাটিয়ে সারাদিন পরিশ্রম করছি। খালামণি কাজে অসন্তুষ্ট হলে যে আমাকে বের করে দিবেন, তখন যাব কোথায়? আমার বমি আর বারে বারে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা সবার কাছ থেকে আড়াল করতে পারলেও নিপার কাছ থেকে করতে পারিনি। আমার গল্পটা জেনেই ছাড়ল। মেয়েটা রীতিমতো কেঁদে গলা জড়িয়ে ধরে বলতে লাগলো আজ থেকে ও নাকি আমার ছোট বোন, আর আমার কথা মতো প্রেগনেন্সির ব্যাপারটা কাউকে বলবে না সে বলে প্রমিস করলো। যাক, এখানে সব স্বার্থপরদের ভিড়ে একটা বোন তো পেলাম। কয়েকদিন পরে আবিরের এঙ্গেজমেন্ট ইভেন্ট আয়োজন করা হলো। মেয়ে আমেরিকা সিটিজেন, তার নাম তরি, কালকে দেশে ফিরেছে। 5 বছর আগে আবির অফিসের কাজে আমেরিকা গেলে সেখানে তার সাথে তরির পরিচয় হয়। তরিকে আর তার ফ্যামিলিকে খালামণির খুব পছন্দ হয়ে যায়। বিত্তশালীর পরিবারের একমাত্র মেয়ে। এই বিয়েতে আবিরের মত জানতে চাইলে উনি ওনার মায়ের খুশি সবচেয়ে দামি বলে জানিয়ে দেন। আগামীকাল আবিরের এঙ্গেজমেন্টের রাতে আবির আমাকে ফোন দিয়ে বলেন আমি যেন কোনোভাবে ওনার এঙ্গেজমেন্ট পার্টিটা অ্যাটেন্ড না করি। ওই দিন বাবার বাসায় চলে যেতে বলেছেন। বেচারা ভয় পাচ্ছে আমি যদি আবার কোনো হট্টগোল পাকিয়ে দেই। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই আবিরের কথাটা রাখতে পারলাম না, লুকিয়ে এখানেই থেকে গেলাম। সন্ধ্যায় বেশ রমরমাট পরিবেশ, গেস্টদের অভাব নেই। শিল্পপতি আবির চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা। রিং এক্সচেঞ্জ হলে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। নিজেকে মানুষের ভিড়ে আড়াল করে সব দেখছি। সবশেষে শুরু হলো কাপল ড্যান্স। যে যার মতো পার্টনার নিয়ে ডান্স করছে। আবির তরিকে নিয়ে কাপল ড্যান্সে মগ্ন। মন মরা করে দাঁড়িয়ে আছি। বাবার কথা খুব মনে পড়ছে। এক মনে বাবার কথা চিন্তা করছি। এদিকে নিপা আমার অবস্থা দেখে ভেবেছে আবিরের জন্য মন খারাপ, তাই ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়। আমি লুটে গিয়ে আবিরের উপর পড়ি। সব অন্ধকার লাইটের ফোকাস আমাদের উপর। ওনার রাগী চোখগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আজকে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন নিশ্চিত। উনি গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলে আমি আমতামতা করে যাওয়ার জন্য যেই না ফিরেছি, অমনি উনি আমার হাতটা ধরে ঘুরিয়ে আমার বুকের সাথে মিশিয়ে এক হাত আমার হাতে অন্য হাত কোমরে রেখে গানের সাথে তাল মিলাতে থাকেন। পরের দিন আবিরের রুম পরিষ্কার করতে এলে উনি আমাকে তাচ্ছিল্যের সাথে বলতে থাকেন রাতে ইচ্ছে করে আমার উপর এসে পড়েছিলে যেন একটা কোনো নাটক শুরু করতে পারো, তাই না? আপনার যা ইচ্ছা ভাবেন। তোমার বাবার কি সামান্যতম লজ্জাটুকু নেই? কিভাবে পারলেন মেয়েকে এখানে পাঠিয়ে দিতে? আত্মমর্যাদাহীন মানুষ। তোমার বাবাকে আমার উপর প্রতিশোধ নিতে চাইছেন?
বুড়ো বাস্টারটা আমার কিছু করতে পারবেন না, বলে দিও ওনাকে। বাবা মারা গেছে আবির, আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছেন। প্লিজ ওনাকে কিছু বলবেন না, আমি পাপি, যা বলার আমাকে বলেন। আবির নিস্তব্ধ হয়ে আমার কথাগুলো শুনছেন। দুঃখ পেয়েছেন নাকি খুশি হয়েছেন তা বোঝা বড় ভার। পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যাকে হয়তো আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি ঘৃণা করি ওনাকে। গভীর রাতে বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। বারান্দা থেকে আবিরের রুমটা স্পষ্ট দেখা যায়। একটু পরে আবির ফোনে কথা বলতে বলতে জানালার দাঁড়িয়ে এসে আমাকে দেখে ফোনটা সরিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমার প্রতি আবার ওনার মায়াটাই হলো নাকি। ধ্যাত, কি যে ভাবছি। আমি বিরক্তিকর লুক নিয়ে ওখান থেকে চলে এলাম। পরের দিন আমি আর নিপা বাসার খরচের জন্য বাজারে গেলে ফেরার সময় কোনো রিক্সা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। বাধ্য হয়ে দুজন হাঁটা শুরু করলাম। শুনশান রাস্তায় অনেকটা পথ চলে এসেছে, পা ব্যথায় আর হাঁটতে পারছি না। হঠাৎ একটা প্রাইভেট কার দেখে নিপা প্রায় মাঝ রাস্তায় গিয়ে লিভ নেওয়ার জন্য গাড়িটাকে সিগন্যাল দিয়ে থামায়। মেয়েটা পারেও বটে, আরেকটু হলেই জানে মরতো। হ্যালো ভাইয়া, আমাদের একটু সাহায্য করে দেখেন না, আমার ম্যাডাম অনেক অসুস্থ। আমি দুই হাতে খরচের ব্যাগ নিয়ে ভেবাচাকা হয়ে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে ছেলেটা আমার দিকে এক নজর তাকিয়ে গাড়িতে ওঠার পারমিশন দিয়ে দেয়। কি হচ্ছে আপনার ম্যাডামের? কিছু হয়নি। হোয়াট? ও হ্যাঁ, প্রচণ্ড মাথা ব্যথা। আচ্ছা, আপনার ম্যাডামের নাম কি? এত কিছু জেনে আপনার লাভ কি? এই যে এই বড় গেটটার সামনে রাখেন। তাড়াহুড়া করে দুজন গাড়ি থেকে নেমে চলে আসছিলাম। লোকটা পেছন থেকে ডেকে বলল, একটা থ্যাঙ্কস দিতে পারেন নাকি? নিপা মুখ ঘুরিয়ে, থ্যাংক ইউ, আসেন বাড়িতে এসে চা কফি খেয়ে যান, মন চাইলে একটু শুয়ে যেতে পারেন। যত সব, মেয়ে দেখলেই শুধু কথা বলতে ইচ্ছা করে, তাই না? লোচ্চা ছেলে কোথাকার। ছেলেটা নিপার দিকে হা করে তাকিয়ে আছে। শত হলে উনি আমাদের সাহায্য করেছেন, তাই আমি গাড়ির জানালার কাছে গিয়ে বললাম, থ্যাঙ্কস। সুযোগ বুঝে ছেলেটা তার হাতটা বাড়িয়ে বলতে লাগলো, মাই সেলফ নিলয়, অ্যান্ড ইউ নীলা। তার সাথে হ্যান্ডশিপ করে এ বাড়িতে থাকেন? জি। বাসায় ফিরে দেখি আবির অফিস থেকে চলে এসেছেন। ফ্রেশ হয়ে গ্রিন অ্যাপেল খেতে খেতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আমি ওনাকে পাত্তা না দিয়ে খরচের ব্যাগগুলো গোছাতে লাগলাম। আবির আমার কাছে এসে পাশ দিয়ে হেঁটে যেতে যেতে নিচু স্বরে বলতে লাগলেন, আজকে লাস্ট আর কোনোদিন যদি দেখেছি অন্য ছেলে হাত ধরেছ, তাহলে হাতগুলো কেটে ফেলবো, বুঝেছ? নিপার এক হাতে ব্ল্যাক কফি, আমি কফি হাতে ওনার রুমে ঢুকে দেখি রুমটা একদম বস্তি হয়ে গেছে। আলমারির সব কাপড় বিছানার মেঝেতে ছড়িয়ে ছিটে আছে। আর মহাশয় আয়নার দিকে তাকিয়ে একটার পর একটা শার্ট চেঞ্জ করে নিজেকে পারফেক্ট করতে ব্যস্ত। আমি বিরক্তিকর লুক নিয়ে কফিটা টেবিলে রাখতেই উনি আমাকে দেখে হাতকে উঠে জলদি করে হাতে থাকা শার্টটা দিয়ে নিজের খালি শরীরটা কভার করার চেষ্টা করছেন। আর রেগে আমাকে বলছেন, কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় জানো না? বাবা সব শিক্ষা দিয়েছে, শুধু এটা বলতে কি ভুলে গেছেন? রুমের কি হাল করেছেন আপনি? সন্ধ্যায় তৈরির সাথে মিট করব, কিন্তু নিজেকে রেডি করতে পারছি না। তাই বলে রুমটাকে বস্তি করে দিবেন? তাতে তোমার কি? আমারও আমি যা ইচ্ছা তাই করবো। বাই দ্য ওয়ে, হুট করে একটা হ্যান্ডসাম ছেলে রুমে আসতে তোমার লজ্জা করলো না? লজ্জা? কিসের লজ্জা জান? আপনার আর আমার মাঝে এই লজ্জা শব্দটা একদম বেমানান, তাই না বলুন? ওনার কাছে গিয়ে আলতো করে ওনার কপালে স্পর্শ করে। শাট আপ অ্যান্ড গেট আউট। ওনার হাতে একটা নীল পাঞ্জাবি ধরিয়ে, দয়া করে রুমটা এলোমেলো না করে এটা ট্রাই করুন, ঠিক আছে? রুম গোছাতে কষ্ট হয়। গভীর রাতে সব কাজ শেষ করে ঘুমোতে যাব, তখনই আবির এসে আমার পথ আটকে বলে, কফি খাবো। এত রাতে? তাড়াতাড়ি নিয়ে এসো, আমি বারান্দায় আছি। কি আর করার, বণিকের আদেশ। খুব বিরক্ত লাগছিল। যদি পারতাম লোকটাকে গুলি করে মারতাম। যাই হোক, মন মরা করে মগটা ওনার হাতে ধরিয়ে চলে আসছিলাম, হঠাৎ পেছন থেকে উনি বলে উঠলেন, থ্যাঙ্কস, লাগবে না, এটা আমার কাজ স্যার, কফির জন্য না। তাহলে? তৈরি পাঞ্জাবি খুব পছন্দ করার নীল রং ওর খুব পছন্দ। 2 দিন পর আবিরের বোন সাফাকে পাত্রপক্ষ দেখতে আসবে। লোকমুখে শুনেছে ছেলের নাকি পরিবার নাকি অনেক বড় লোক। তাছাড়াও দেশে বিদেশে ছেলের বিজনেস আছে, একদম আবিরদের সমতুল্য। খালামণি তো বলেই ফেললেন, ওনার আদরের সাফার জন্য এমনই ছেলের তালাশে ছিলেন তিনি এতদিন। এতক্ষণে আবির বাড়ি নেই বলে খালামণি খুব রাগারাগি করছেন। যা শুনেছি তার থেকেও বেশি দেখছি। ছেলের পরিবার খুবই ভদ্র। ড্রয়িং রুমে সবাই আলাপ করছেন, সাফাকেও খুব পছন্দ হয়েছে। 100% ছেলে পক্ষের পছন্দ হবে, কিন্তু কিছুতেই পাত্রকে দেখতে পারছি না। কথার ফাঁকে খালামণি ইশারায় আরও নাস্তা দিতে বললে নিপার নাস্তা নিয়ে রুমের দিকে উকি দিয়ে আবার ফিরে আসে। কি হলো, তুমি ফিরে এলে কেন? তাড়াতাড়ি যাও, খালামণি রাগ করবে কিন্তু। আমার হাত পা কাঁপছে, আমি পারবো না, আপনি নিয়ে যান। কেন, কি হয়েছে? ওই দিনের ছেলেটা, উনি হয়তো পাত্র। আল্লাহ, না জেনে ওনাকে কত বকাঝকা করেছি। বড় ম্যাম সাহেব এবার আমার চাকরিটা নট করেই ছাড়বে। কান্না করতে করতে, কোন ছেলে?
আমি কিছুই বুঝতে পারছি না। কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, নিলয়। ম্যাডাম আমাকে বাঁচান, এবার আমি শেষ। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও। সুন্দর করে ঘোমটা দিয়ে ড্রয়িং রুমে যেতে একজন ভদ্র মহিলা আমাকে দেখে হেসে বলতে লাগলেন, ওই তো নীলামা এসেছে। এগুলো কি দরকার ছিল? তুমি নিলয়ের পাশে গিয়ে বসো মা। পরিবেশটা স্তব্ধ হয়ে গেছে। যদিও আমাকে দেখে নিলয় মুচকি হেসেছে, কিন্তু তাদের আচরণে আমার মতো খালামণি সহ সবাই ভাবাচাকা খেয়ে আছে। আমি ভদ্রমহিলার কথা রাখতে যেই ওনার পাশে বসেছি উনি উঠিয়ে নিলয়ের কাছে ধপাস করে বসে আবার বলা শুরু করলেন, বাহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। আপনার মেয়ে সত্যি অনেক লক্ষ্মী। যত দ্রুত সম্ভব আমি দুজনের বিয়ে দিয়ে দিতে চাই। বিয়ের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সাথে সাথে খালামণি ভীষণ রেগে নাক মুখ লাল করে বলছেন, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? এই কলুষ কিনে এখান থেকে দূর হ। বারণ করেছিলাম না আমার পরিবারের বিষয়ে নাক না গলাতে। আমাকে উদ্দেশ্য করে ভদ্রমহিলা আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলে আমি বলতে থাকি, আপনার ভুল হচ্ছে আন্টি, আমি বাড়ির চাকর। আপনি যাকে ভাবছেন আমি সে নই। কথাটা বলে চলে যাচ্ছে হঠাৎ নীলা আমার হাত দুটো ধরে হাঁটু গেড়ে বসে বলতে থাকেন, উইল ইউ ম্যারি মি? তোমার অতীত বর্তমান আমি কিছু জানতে চাই না, আমি শুধু তোমার ভবিষ্যৎ হতে চাই। হাতগুলো ছাড়িয়ে চোখের পানি ফেলতে বলতে লাগলাম, আই এম সরি, আমার কোনো ভবিষ্যৎ নেই। তাছাড়া আমার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। আমি খালামণি নিলয়কে থামিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিলয় বারে বারে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। খালামণি সবটা ম্যানেজ করে নিলয়ের পরিবারকে যতটুকু সম্ভব অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় নিলয় বলে যান উনি আমাকে নিজের করেই ছাড়বেন, এটা ওনার চ্যালেঞ্জ। খালামণি আমার উপর ওনার সব রাগ ঝাড়েন। ওনার সন্দেহ হয় আমিই নাকি নিলয়ের ফুসিয়ে ফাঁসিয়ে এমনটা করেছি, বলতে সবকিছু আমারই প্ল্যান ছিল। খালামণিকে কিছুই বোঝাতে পারছি না যে আমি নিলয়কে চিনি না পর্যন্ত। যাই হোক, শাস্তিস্বরূপ খালামণি আমাকে অন্ধকার স্টোর রুমে আটকে রাখে। আমি অন্ধকার ভীষণ ভয় পাই। মনে হচ্ছে সাদা পোশাক পরে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রীতিমতো ঘামতে শুরু করেছি আমি। বারবার সাহায্যজনক সবার কাছে অনুরোধ করছি, কিন্তু কেউ দরজার লক খুলে দেওয়ার সাহস পাচ্ছে না, যেহেতু এটা খালামণির আদেশ। আবির অফিস থেকে ফিরে আমাকে বলতে থাকে, নীলা কালকের ফাইলটা নিয়ে আমার রুমে আসো। গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ। নিজেকে খুব একা লাগছে, বাবা মায়ের কথা মনে পড়ে খুব কান্নাও পাচ্ছে। আর যদি তারা বেঁচে থাকতেন। দরজার পাশে বসে বসে কথাগুলো ভেবে কাঁদতে থাকি। হঠাৎ একজন আমার কান্নার আওয়াজ শুনতে পেয়ে দরজায় নক করে শিউরে উঠছিলেন, রুমে কেউ আছে কিনা, কেননা রুমটাই মানুষ থাকার জন্য একদম অনুপযোগী। কারো সাড়া পেয়ে আমার মধ্যে যেন আস্থা ফিরে এলো। আকুতি মিনতি করে দরজাটা খুলে দিতে বললাম। লোকটাও আর দেরি করলো না, দরজাটা খুলে দিয়ে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি ওয়েট, তুমি না আজকে নিপার বাড়িতে থাকবে বলছিলে, তাহলে গভীর রাতে এখানে কি করছো? ভয়টা এত বেশি জমা হয়েছিল যে আবিরকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কথা বলতে পারছি না, ঠোঁট দুটো কাঁপছে। কি সমস্যা তোমার? খালামণি আমাকে আটকে। আচ্ছা, তাহলে আম্মা এমনটা করেছে? নিশ্চয়ই তুমি বেয়াদবি করেছো, তাই না? আমার অবস্থা দেখে উনি আর বেশি কিছু বললেন না। খালামণি আমার থাকার রুমটাও লক করে রেখেছেন। ও নো, আম্মু তো তোমার রুম লক করে রেখেছে। কোথায় থাকবো আমি? আপনি একটু রিকোয়েস্ট করেন খালামণিকে প্লিজ। আর ইউ ম্যাড? এত রাতে আম্মুকে ডাকবো? তাহলে কি হবে? একটা উপায় আছে, যদি তুমি চাও। কি উপায়? আমার রুমে আমার সাথে থাকতে পারো। অসম্ভব, কল্পনাও করবেন না কোনোদিন। ওকে, কল্পনা করবো না, বাস্তবে করব। এখন হ্যাপি তো? চুপ। শেষমেশ সিদ্ধান্ত হলো আমি ওনার রুমে থাকবো, কিন্তু আমি মেঝেতে আর উনি বিছানায়। সকালে খালামণির চেঁচামেচিতে ঘুম ভাঙলে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করি, আর আবির সোফায়। খুব নিষ্পাপ মায়াবী একটা চেহারা, আমার সন্তানের পিতা। কিন্তু এই মানুষটার জন্যই আমার বাবা আজ কবরে। আমি চাইলেও ওনার মায়ায় নিজেকে জড়াতে পারবো না। উনি একজন খুনি। নিপা এসে আবিরকে ডাকছে, খালামণি নাকি ভীষণ রেগে আছেন আমাকে স্টোর রুমে না পেয়ে। স্যার তাড়াতাড়ি আসুন, নীলা ম্যাম কোথায় যেন চলে গেছে। আবির আমার হাতটা ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে খালামণি ও চোখগুলো বড় বড় করে আমাদের দিকে হা করে তাকিয়ে আছেন। এই মেয়ে তোর সাথে কেন আবির? কেন? কোথায় থাকার কথা ছিল আম্মু? ওই অন্ধকার অপরিষ্কার রুমটাতে? মানে? আম্মু একজন মানুষ, লক তুই খুলে দিয়েছিস? বিশ্বাস করতে পারছি না আমি। আমার ছেলে এই মেয়ের সাইড নিয়ে কথা বলছে। আমার ছেলে? হ্যাঁ আমি করেছি, শুধু ও না, ওর জায়গায় নিপা থাকলে আমি এটাই করতাম। খালামণির বান্ধবী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকলেন, নীলার রুম তো লক, তাহলে নীলা সারা রাত কোথায় ছিল? আবির নিধিতায় বলে ওঠেন, কেন আমার রুম আন্টি? ছি 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 আবির, বিয়ের আগেই সব?
আবির তরিকে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। খালামণি রীতিমতো মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। ওনার সোনার ডিম দেয়া রাজহাঁস এক্ষুনি হাত ছেড়ে হয়ে যাবে, এটা কি মানা যায়? আবির দৌড়ে তরির কাছে গিয়ে বলতে থাকেন, তুমি যা ভাবছো তা না, ট্রাস্ট মি, আম্মু রাগ করবে বলে এমনটা করেছে। আমরা একসাথে ছিলাম কিন্তু নীলার বিছানায়, আমি আমার সোফায়। তরি আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আই ট্রাস্ট ইউ আবির, আমি জানি তুমি আমাকে কখনো ধোকা দিবে না। আমি কিচেনে গিয়ে কাজ করতে থাকলে নিপা এসে মুচকি হেসে আমাকে আলতো ধাক্কা দিয়ে বিরক্তি ভাব নিয়ে বলে ওঠে, প্লিজ তুমি শুরু করো না। সত্যি বলছি, আবির যেটা বলেছেন সেটাই হয়েছে। আমি বিছানায় আর আবির সোফায়। তাহলে লজ্জা পাচ্ছেন কেন? না তো, আমি কেন লজ্জা পাবো? মেনে নিলাম প্রেগনেন্সির কথাটা তো স্যারকে বলেছেন নাকি, বলার আর কি বাকি আছে? আপনি অপারেশন করেননি এটাই বলবেন? না। উফ, কেন বলছেন না আপনি? এ ব্যাপারে কথা বলতে চাই না নিপা, আর প্লিজ তুমিও কাউকে কিছু বলতে যেও না। ঠিক আছে, কিন্তু থাক, আমি আর কিছু বলবো না। নিপা তার ফোনটা হাতে নিয়ে মেজাজ খারাপ করে বলতে থাকে, ধ্যাত, আজকেও দিবে না। আমি সবজি কাটতে কাটতে বললাম, কি দিবে না? গল্প? কিসের গল্প? কার গল্প? আর বলবেন না, আরবি আপুর লেখা নসিব গল্পটা আমি নিয়মিত শুনি, কিন্তু লেখিকা কিছুদিন ধরে গল্পটা দিচ্ছে না। তা উনি দিচ্ছেন না কেন? গল্পটা একটু পপুলার হয়েছে তো তাই লেখিকা দিমাগি হয়ে গেছেন। দেখো নিপা, তুমি যেমনটি বললে গল্পটা একটু পপুলার, হতে পারে অনেক অসাধু কপিবাজরা গল্পটা নিজেদের নাম করে পোস্ট করে লেখিকা তাতে বিরক্ত বা তার পারিবারিক সমস্যার কারণেও গল্প দিতে দেরি হতে পারে, তাই না? ঠিক বলেছেন ম্যাডাম। তারই মধ্যে খালামণির ডাক, নিপা, আমার ওষুধ কোথায়? নিপা আমার সাথে আমতা করে করতে, ইস রে, কালকে আমার ছোট ভাই খেলার ছলে ম্যামের ওষুধগুলো সব নিয়ে খুলে ফেলেছে। ভেবেছিলাম কেউ দেখার আগে কিনে আনবো, কিন্তু ভুলে গিয়েছি। এখন কি হবে? আল্লাহ, তুমি এটা কি করলে নিপা? খালামণি রেগে কিচেনে এসে, কিরে, কথা কানে যায় না? খালামণি, আপনার ওষুধ তো শেষ। কি, এত তাড়াতাড়ি? কি বলছেন? সে কবে এনেছিলাম। যাক, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠিক আছে, জলদি যাও, আমি এই যাবার এই আসবো, আপনি কোনো টেনশন করবেন না। এদিকে নিপার হাতে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতে একটা প্রাইভেট কার আমার পিছু নাই। আমি যেদিকে যাচ্ছি গাড়িটাও সেদিকে আসছে। কালো গ্লাসের ভেতরে কাউকে অনুমান করতে পারছি না। হঠাৎ গাড়িটা থামিয়ে নীলায় বেরিয়ে এসে বলতে শুরু করেন, নীলা, কথা শোন, প্লিজ আমাকে ফলো করবেন না, চলে যান এখান থেকে। দাঁড়াও প্লিজ, তোমাকে আমার সাথে একটু যেতে হবে। কোথাও যাব না আপনার সাথে। নীলা, আমার জুলিয়েট, সরি, দাদিমা আইসিইউতে ভর্তি। সে তোমাকে একবার দেখতে চেয়েছেন, প্লিজ না করো না। আমাকে তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে, আমি পারবো না। আপনাকে অনুরোধ করছি, প্লিজ চলে যান। নীলা আমার হাতটা খুব করে ধরে রিকোয়েস্ট করে বলছেন, কিন্তু আমি যাব না বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। হাতাদের এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে নীলা আমাকে কোলে করে গাড়িতে উঠিয়ে ডক্টরের কাছে নিয়ে আসেন। ডাক্তার সাহেব নীলাকে কেবিনে নিয়ে যেতে বলতে থাকেন, পেশেন্ট কি হয় আপনার? আমার স্ত্রী। এনিথিং সিরিয়াস ডক্টর? ডোন্ট ওয়ারি মিস্টার নিলয়, মা আর বেবি দুজনেই। বেবি? মিস্টার নিলয়, আপনার স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট, আপনি কি তা জানেন না? ও হ্যাঁ ডক্টর, বলুন। যা বলছিলাম, মা আর বেবি দুজনেই সুস্থ, কিন্তু উইক। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিবেন। আমি বেড থেকে উঠে চলে যাচ্ছিলাম, সামনে নীলাকে দেখে থেমে যাই। উনি চিন্তিত চেহারায় আমাকে বলে ওঠেন, ঠিক আছো? আচ্ছা চলো, তোমাকে মেডিসিন কিনে দিয়ে বাড়ির দিকে দিয়ে আসি। নীলা আমার জন্য অনেক করলেন। এতক্ষণ তাকে ইগনোর করছিলাম বলে নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওনার দাদিমা জাস্ট আমার সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু আমি মুখের ওপর না করে দিলাম। আপনার দাদিমার হসপিটালটা এখান থেকে কত দূর? নীলা হাঁটা থামিয়ে পেছনে মোড়ে, এই তো 1 ঘন্টা রাস্তা। কেন? দাদিমাকে দেখতে ইচ্ছা করছে? তোমার শরীর? আমি একদম ঠিক আছে, আপনি আমাকে নিয়ে চলুন। ওকে, গাড়িতে বসে আছি। নীলয় গম্ভীর হয়ে গাড়ি ড্রাইভ করছেন। কেন জানি মনে হচ্ছে ওনার কিছু একটা হয়েছে। আমার দিকে একবারও তাকাচ্ছেন না। হসপিটালে এসে আমি স্তব্ধ। নীলয়ের গোটা পরিবার এখানে। খুবই অস্বস্তি লাগছিল। নীলয়ের আম্মা আমাকে দেখে চোখ পাখিয়ে তাকিয়ে আছেন। নীলয় শক্ত করে আমার হাতটা ধরে, জুলিয়েট নীলাকে দেখতে চেয়েছিল, তাইও এসেছে। ডক্টর অনুমতি দিলে নীলা আমাকে কেবিনের ভেতর পাঠিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। অক্সিজেন মাস্ক পরা একজন বৃদ্ধা। আমি কাছে গিয়ে ওনাকে সালাম দিলে উনি চোখ খুলে আলতো হাসে। ইশারায় আমাকে ওনার পাশে বসতে বললে আমি বসে পড়ি। কেমন আছিস? ভালো। আপনার শরীর এখন কেমন? ভালো না, রোমিওটার জন্য সবসময় দুশ্চিন্তা হয়ে থাকে। জি? নীলয়টার কথা বলছি, আমার দাদু ভাই, আমার বন্ধু। ও আচ্ছা। উনি আমার হাত দুটো আঁকড়ে ধরে ছলছল করে তাকিয়ে বলতে লাগলেন, দাদু ভাই তাকে খুব পছন্দ করে।
তোর সাথে পরিচয় হওয়ার পর দাদু ভাইকে আমি নতুন করে হাসতে দেখেছি। বছর কয়েক আগে যে ছেলে তার প্রিয়তমাকে হারিয়ে মরতে বসেছিল, সে নতুন করে বাঁচতে শিখে গিয়েছে শুধু তোর কারণে। আমার দাদু ভাই একটু রাগী, কিন্তু ওর মনটা খুব নরম। নিলয় কাউকে ভালোবাসতো? হ্যাঁ, ওয়ালিফা নামের একটা মেয়ে দাদু ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর আস্তে আস্তে ভালোবাসা। 13 বছর একসাথে অনেকটা পথ চলেছিল তারা, কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে ওয়ালিফা চোখ বেয়ে পানি পড়ছে। দাদিমা, কি হয়েছিল ওয়ালিফার, বলুন প্লিজ। ওয়ালিফার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রুমিও তা কিছুতেই মানতে পারেনি। প্রচুর ডিপ্রেশনে চলে যায়। তারপর রাত করে বাড়ি ফেরা, পার্টি, নেশাদ্রব্যে নিজেকে বিলিয়ে দেয়। অনেকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কারো কোনো কথা শুনত না। পাগল হয়ে গিয়েছিল দাদু ভাই। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ কাঁদবেন না। তোকে দেখার পরও জীবন ফিরে পেয়েছে, তোকে ভালোবেসে কাছে পেতে চেয়েছে। তোর মাঝে নাকি দাদু ভাই ওয়ালিফার দেহের সুগন্ধ অনুভব করতে পারে। আমি জানি আমার দাদু ভাইকে তুই ঠিক করতে পারবি। আমাকে কথা দে, ওকে ছেড়ে কখনো যাবি না। কিছু বলতে যাব তখনই ডক্টর এসে আমাকে বের করে দেয়। পেশেন্টের সাথে ইমোশনাল হয়ে পড়লে নাকি ওনার কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। গাড়িতে বসে আছি। নিলয় আমার মেডিসিনগুলো কিনতে ফার্মেসিতে গেলে আমি টাইম দেখতে দেখতে নিলয়ের ফোনটা অন করলে ডিসপ্লেতে আমার ছবি দেখে ফোনটা অফ করে দিই। বাসায় ফিরছি, নিলয়ের দিকে বারবার তাকাচ্ছি বলে নিলয় মুচকি হেসে বলতে লাগলো, কি প্রেমে টেমে পড়ে গেলে নাকি? কার কার আবার আমার? ইস, চেহারা দেখেছে নাই নাই। ও হ্যালো, কত মেয়ে আমার উপর ক্রাস্ট খায় তুমি জানো? তাকে ভালোবাসতেন? এখনো বাসি, খুব 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 অনেকটাই বেশি। পৌঁছে গেলে আমি গাড়ি থেকে নামতেই নিলয় পেছন থেকে ডাক দিয়ে বলল, নীলা, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। আমি ভ্যাবাচাকা হয়ে দাঁড়িয়ে থাকলে নিলয় মুচকি এসে চলে যায়। বাসায় ফিরে আমার মনে পড়ে খালামণির ওষুধের কথা। নিপা আমাকে দেখে রাগ দেখিয়ে বলে, কোথায় ছিলেন ম্যাডাম? কত চিন্তা হচ্ছিল জানেন খালামণির ওষুধ আনতে। আপনি আসতে দেরি হচ্ছিল বলে আমি নিয়ে এসেছি। থ্যাঙ্কস নিপা। রাতে শুয়ে শুয়ে নিপার সাথে গল্প করছি, এমন সময় অচেনা নম্বর থেকে মেসেজ দিয়ে কেউ একজন আমাকে গার্ডেনে যেতে বলে। সেখানে গিয়ে একটা গিফট বক্স খুঁজে পাই। ওপেন করে অবাক, খুব সুন্দর একটা নীল শাড়ি। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিলয়ের কাজ। ঝটপট নিলয়কে কল দিয়ে বললাম, থ্যাঙ্কস, খুব সুন্দর গিফট, কিন্তু কিসের গিফট? আর নাটক করতে হবে না, সরি, বুঝতে পারছি না কি বলছো। হ্যালো, হ্যাঁ হ্যালো, ধুর নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। কয়েকদিন পর নিলয় আমাকে দাদিমার কথা বলে। উনি নাকি আমাকে দেখতে খুব জেদ করছেন। আমি নিলয়ের দেয়া নীল শাড়িটা পরে দাদিমাকে দেখতে যাচ্ছি। যাওয়ার পথে জ্যামে পড়লে আমি জানালার দ্বারে তাকিয়ে আছি। হঠাৎ আমার নজর কালো গাড়িটার দিকে যায়, যেটা আবির ড্রাইভ করছেন। আমি ওনার দিকে তাকিয়ে থাকলে এক পর্যায়ে আবিরের চোখ আমার উপর আটকে পড়ে। আমাকে আর নিলয়কে একসাথে দেখে নিমিষেই তার চেহারার রং বদলে গভীর হয়ে যায়। হসপিটাল থেকে ফিরতে আমাদের রাত হয়ে যায়। প্রচুর ঝড় হচ্ছে বলে দাদিমা ছাড়ছিলেন না, কিন্তু ঝড়ের তীব্রতা বেড়েই চলেছে, আর তাই দেরি করিনি। বাসায় সবাই চিন্তিত, আবির নাকি এখনো অফিস থেকে ফিরেননি। ফোনটাও অফ, কোনো এক্সট্রা মিটিংও নেই, এমনকি তরিদের দিকেও যায়নি। কোথায় আছেন কেউ কিচ্ছু জানেন না। এর মধ্যে আমাকে দৌড়ে কাক বেচা হয়ে রুমে ঢুকতে দেখে খালামণি ভীষণ রেগে বলে, এসেছে নবাবের শাহজাদি। না মানে খালামণি, কোথায় ছিলি সারাদিন? বাবার প্রতিশোধ নিতে আবার আমার ছেলেটার খুন করে দিলি না তো? কাঁদো কাঁদো কণ্ঠে। কি বলছেন খালামণি? এই একদম নাকামো করবি না। কার প্রাইভেট কার দিয়ে এসেছিস এত রাতে? কোথা থেকে এসেছিস? তোর মতো এই নষ্টামি আমাদের বাড়িতে আর চলবে না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। নিপা ভীতু কণ্ঠে বলতে থাকে, মিম সাহেব, বাইরে অনেক বৃষ্টি, সকালে। তুই চুপ কর নীলা, আজকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাবে। কান্না করে খুব মিনতি করছি, কিন্তু খালামণি কোনো পাত্তাই দিচ্ছেন না আমাকে। টেনে গেটের বাইরে রেখে গেলেন। খুব কান্না করছি, বৃষ্টির পানিতে কাঁপতে শুরু করেছে রীতিমতো। কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর একটা গাড়ি প্রায় আমার অ্যাক্সিডেন্ট করতে করতে থেমে যায়। প্রচণ্ড ঝড় হচ্ছে, গাড়ির লাইট ভেদ করে একটা চেনা মুখ। আবির মাতাল হয়ে গাড়ি থেকে নেমে, আর ইউ ক্রেজি? মদ খেয়েছেন? তাতে তোমার কি? এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি নিলয়কে, নিলয় নিলয় নিলয়কে তোমার? ও নিউ কাস্টমার তাই না? আমার হাতটা শক্ত করে চেপে ধরে। একদম চুপ, নিলয়কে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। আমার হাত ছাড়ুন। কেন ছাড়বো? নীলাকে পেয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? ও কি আমার থেকে বেশি আদর করে বলো? উফ, আপনি তো নোংরা কেন?
কেন আমার সাথে আপনাকে এসব বলতে হবে? প্রমিস, ওর থেকে বেশি টাকা পাবো। ওকে? আবিরকে থাপ্পড় মেরে আপনি একটা অমানুষ। ছাড়েন আমাকে, ছাড়েন। আবির রেগে আমার ডান গালে কষে থাপ্পড় দিয়ে বলতে থাকে, হাউ ডেয়ার ইউ! 2 টাকার মেয়েই আমাকে শোনাচ্ছিস? তার থাপ্পড়ের জোরে আমি মাটিতে ছিটকে পড়ি। হঠাৎ ফোনে কল। আমি ডুকরে কেঁদে উঠি। হ্যালো ডক্টর, মিস্টার নিলয়, আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো কাল এসে নিয়ে যাবেন। আর হ্যাঁ, বেবির প্রতি খেয়াল রাখবেন। জি ধন্যবাদ। কথা শেষ হতে আবির আমাকে টেনে উঠিয়ে মুখটা চেপে ধরে বলতে থাকেন, বেবি মানে? কার বেবি? নিলয় তাহলে খুব ভালো রেখেছে। আমার সন্তান অপারেশন করে প্রীতমের সাথে আমি আর নিতে পারছি না। প্লিজ চুপ করেন। তুমি করলে কিছু না আর আমি বললেই দোষ। আমি তো চাইনি তুমি আমাকে ছেড়ে যাও। আমি তো চাইনি তোমার বাবা মারা যান। ভেবেছিলাম আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। ভেবেছিলাম আমার কারণেই তোমার বাবা আজ তোমার কাছে নেই। কিন্তু কে জানতো এসব কিছু যে তোমার নষ্টামির ফল। মায়া হয়ে গিয়েছিল নীলা। আম্মু ঠিকই বলে, তোরা কখনো ভালো হতেই পারিস না। তুই ঠিক তোর বাবার মতোই স্বার্থপর। আপনার নাটক আর সহ্য হচ্ছে না, প্লিজ যেতে দিন। আবির আমার হাতটা ধরে একটানে ওনার বুকে জড়িয়ে পকেট থেকে একটা কাগজ বের করে। তোমার বাবার নামে এতিমখানা করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে কাজ শুরু হবে। জানি ক্ষমা পাবো না, কিন্তু তবু বলবো আই এম সরি। সবকিছুর জন্য অন্য কারোর পাশে তোমাকে মেনে নিতে পারি না। তারপর তুমি যখন আমার দেয়া শাড়ি পরে নীলার সাথে ঘুরতে গেলে খুব খারাপ লাগছিল। নীলা, আই এম সরি। আমাকে ক্ষমা করো প্লিজ। কথাগুলো বলে আস্তে আস্তে আবির আমার খুব কাছে চলে আসছিলেন। ভালোবাসি নীলা, নীলার সাথে যেও না। এমন সময় নীলা এসে আবিরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ছাড় নীলাকে। আপনি এখানে? নিপা আমাকে কল দিয়ে জানিয়েছে তুমি নাকি বাড়ি থেকে চলে এসেছো। তাই আবির কোনো রিয়াক্ট না করে আমাকে বলতে লাগে, ভালো থেকো, নীলার বেবির কেয়ার নিও। নীলা আবিরকে মারতে থাকলে এক পর্যায়ে আবির রক্তাক্ত হয়ে যায়। নীলাকে খুব রিকোয়েস্ট করছে ওনাকে ছেড়ে দিতে, কিন্তু নীলা এই কথাই শুনছেন না। আবির মাতাল হয়ে আছেন। উনি আমার কোনো ক্ষতি করেননি, প্লিজ আর মারবেন না। নীলা রেগে আমাকে গাড়িতে উঠিয়ে বলতে লাগলেন, আবিরটাকে মেরে ফেলবো। নীলা, কোনোদিন তোমাকে একা ছেড়ে দিব না, ভালোবাসি তোমাকে। দাদিমা বাবাই তোমাকে দেখলে অনেক খুশি হবে। উনি আমার ফোনটা জানালা দিয়ে ফেলে, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। ওকে? চিন্তা করো না, নতুন কিনে দেব। আমি মুখ চেপে কান্না করছি। বুঝতে পারছিলাম না কি হচ্ছিল আমার সাথে। অনেকটা দূরে ঘন্টাখানেকের পর একটা বিশাল বাড়ি। অবাক হচ্ছে, এতবার একটা বাড়িতে মাত্র 2টি লাইট, সবকিছু প্রায় অন্ধকার, দেখতে ভুতুরে। নীলা এখানে থাকে ভাবতেও ভয় লাগছে। আপনার পরিবার কোথায়? কিসের পরিবার? মানে নীলায় সোফায় বসে ড্রিঙ্কস করতে করতে ফোনে কথা বলতে থাকেন। এনেছি, সাথে আছে। না, সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। প্রেগনেন্ট, অপারেশন করতে হবে, তারপর ডেলিভারি। আমি হা করে কথাগুলো শুনছিলাম। কি উনি? নীলের কথা বলা শেষ হলে আমি চোখের পানি ফেলে তাকে জিজ্ঞাসা করে বলি, এসব কি নিলয়? আপনি এভাবে কাকে কি বলছেন? নীলে আমাকে শক্ত করে চেপে ধরে। এখনো বুঝতে পারোনি? না, আমার সব গুলে যাচ্ছে। দাদিমা, আপনার পরিবার ওরা সবাই কোথায়? এখানে কেউ নেই, তুমি এখন আমার কারাগারে বন্দি মিস নীলা। কথা মতো চললে কোনো ক্ষতি করব না, আর যদি বাড়াবাড়ি করেছ তাহলে। আমার হাত পা কাঁপছে। তার চোখের ভেতর এক হিংস্র থাবা আর আচরণ বলে দিচ্ছে আমার সব প্রশ্নের উত্তর। আমি তাকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলাম। পেছন থেকে নীলা আমাকে সরিয়ে গালে থাপ্পড় দিয়ে বাধা দিতে থাকেন। আমি টেবিলের ওপর ছিটকে পড়ি, নাক দিয়ে রক্ত ঝরছে। এক পর্যায়ে তার সাথে হাতাহাতি শুরু করলে নীলাই আমার হাতে একটা ইনজেকশন পুশ করেন, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আস্তে আস্তে চোখগুলো খোলা মাত্রই সামনে ঝাপসা কিছু দেখতে পেলাম। জানালার ফটো ভেদ করে আলো এসে চোখে পড়ছে। দিনের আগমন বুঝতে পারলাম। মাথাটা ঝিম ধরে আছে। কোনোভাবে উঠে দাঁড়িয়ে কালকের কথাগুলো চিন্তা করতে লাগলাম। খুব কান্না পাচ্ছে। ভয়ঙ্কর পরিবেশে সাহায্যের জন্য আর্তনাদ করছি আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছি। কিন্তু না, কে আমার কথায় সাড়া দিল না। কেটে গেল 2টি দিন। নীলাই সন্ধ্যায় এসে আমাকে খুব জোরাজোরি করে একটা ইঞ্জেকশন দিয়ে যান। দুপুর পেরিয়ে বিকেল। খুব খিদে পেয়েছে। 2 দিন কিছুই খাইনি। টেবিলে থাকা পচা রুটিটা কামড়ে খেতে লাগলাম। আমার বেবির জন্য অন্তত আমাকে বেঁচে থাকতে হবে। শুয়ে আছি, ভাবলাম ঘরটির তল্লাশি নিলে কেমন হয়। যে ভাবনা সেই কাজ। প্রত্যেকটা রুম খুব ভালো করে চেক করতে লাগলাম।
সিঁড়ি বেয়ে সবচেয়ে বড় রুমটায় ঢুকে আমি চিৎকার করে উঠলাম। রুমটার সব জায়গায় রক্ত মেখে আছে। এখানে কোনো মেয়ে থাকতো হয়তো, কিন্তু ঝুলন্ত ছবিটার দিকে তাকিয়ে আমার ধারণা বদলে যায়। কারোর বিয়ের পিক মনে হচ্ছে। আমি মুখ চেপে কান্না করতে করতে ভয়ে আলতো পায়ে পিকটার কাছে গিয়ে অবাক হয়ে যাই। নিলয় আর একটা মেয়ের ওয়েডিং পিক। রুমটার সব ফার্নিচার খালি ছিল, তাই চলেই যাচ্ছিলাম। হঠাৎ আমার ড্রেসিং টেবিলটার দিকে নজর যায়। টেবিলটার উপর একটা রক্ত মাখা খবরের কাগজ রাখা। পিকচারের সেম মেয়েটা, সাংবাদিকের রূপে খবরের কাগজে। আমি নিউজটা বেশ মনোযোগ দিয়ে পড়তে থাকি। রিপোর্টার ওয়ালিফা, তার আর্টিকেলে ছিল নারী পাচার ও শিশু পাচার প্রতিবাদে। আমার হাত থেকে খবরের কাগজটা পড়ে যায়। বুঝতে আর বাকি থাকে না ওয়ালিফা আসলে কে আর তার সাথে কি ঘটেছে। চোখ বেয়ে পানি পড়ছে আমার। এসব খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে টেরও পাইনি। নীলা এসে আমাকে না পেয়ে খুব জোরে জোরে ডাকছেন। নীলা, কোথায় গিয়েছিস? লুকিয়ে থেকে কোনো লাভ নেই, দেখ, আমাকে রাগাবি না। আমি খবরের কাগজটা হাতে নিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম, ওয়ালিফাকে তুই মেরেছিস না? বিয়ে করেছিলি না ওকে? আর তোর বউ ছিল, কেন মারলি বল জানোয়ার, বল। কি করব, আমাকে ফাঁসাতে চেয়েছিল। কতবার বললাম এসব থেকে দূরে থাকো, কিন্তু না, আমার বিরুদ্ধে কথা বলবেই শালি। তাই মেরে দিয়েছিস? বেশি কথা বলে তোকেও শেষ করে দিব। কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে সেখান থেকে পালাতে চাইলে নিলয় কাঠ দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর সে আমাকে ইঞ্জেকশন দিয়ে ফোনে বলতে থাকেন, এখান থেকে সরিয়ে নিতে হবে। ওয়ালিফার ব্যাপারটাও জেনে গেছে। ইয়ার, তাড়াতাড়ি ম্যানেজ কর প্লিজ, আমার আর ভালো লাগছে না। চোখ দুটো খুলে নিজেকে হসপিটাল আবিষ্কার করলাম। মাথায় ব্যান্ডেজ, গায়ে পেশেন্টদের নীল পোশাক। আমি উঠে বসে চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম। জানি পালাতে পারবো না। নীলের লোক আমাকে চোখে চোখে রাখছে। খুব চেনা চেনা লাগছে হসপিটালটা। তারপর মনে পড়ল, এই হসপিটালেই তো নিলয়ের দাদিমা অ্যাডমিটেড ছিলেন, 101 নম্বর কেবিনে। দাদিমা নিশ্চয় আমাকে সাহায্য করতে পারবেন। শেষে জলদি করে উঠে 101 নম্বর কেবিন খুঁজতে লাগলাম। 101 নম্বর কেবিন পেয়েও গেলাম। দরজা খুলতে আমি স্তব্ধ হয়ে যাই। রুমটা সম্পূর্ণ খালি। আমি ঘেমে যাচ্ছি। একজন নার্সকে জিজ্ঞাসা করলে সে বলে, আপনি এখানে কেন? এই রুমটায় আমার কোনো পেশেন্ট রাখি না, চলুন এখান থেকে। কি বলছেন? আমি গত শুক্রবার এখানে একজনকে আইসিইউর পেশেন্টের সাথে কথা বলে গেলাম, বৃদ্ধ মহিলা। আপনার মাথা ঠিক আছে তো? আমি কোনোদিন এই রুমে কোনো রোগীকে দেখিনি, আর শুক্রবারে তো আমাদের ডিউটি নেই। তাহলে আপনি কিভাবে? দেখুন, এখান থেকে চলুন। এখানে না কেউ ছিল না কেউ আছে। আমার মাথাটা ঘুরে যাচ্ছে। মেঝেতে বসে কান্না করতে লাগলাম। অনেকক্ষণ পর একটা ছোট্ট ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তুমি কাঁদছো কেন? আমি কোনো কথা বলছি না। আমি তোমাকে আগেও দেখেছি, তখন তো হ্যাপি ছিলে, এখন কি হলো? আমি চোখের পানি মুছে তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় দেখেছো আমাকে? গত শুক্রবার এখানে। আচ্ছা বাবু, বলতে পারো এখানে যে দাদিমা ছিলেন উনি কোথায়? তুমি ওদের দেখেছ? হ্যাঁ, ওরা তো চলে গেছে। কখন? তুমি চলে যাওয়ার পর দাদিমা আরো অনেক মানুষ হাঁটতে হাঁটতে চলে গেছে, আর আসেনি। আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। তাহলে সবকিছু মিথ্যে নাটক ছিল? আসলে ওরা কেউ নীলয়ের পরিবারের সদস্য নয়? এতটা বোকা আমি? বিশ্বাস অর্জন করতে নিলয় এমনটা করেছে আমার সাথে। যে করে হোক না কেন, আমাকে এখান থেকে পালাতে হবে। কথাগুলো ভেবে আর 1 সেকেন্ড অপেক্ষা করলাম না। পালানোর পথ খুঁজতে লাগলাম। হঠাৎ কিছু লোক আমার পথ আটকে দাঁড়ালো। আমি ঘাবড়ে যাই। পেছন থেকে নিলয় বলতে থাকে, এখনো বুঝতে পারোনি তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না? আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে ওনাকে ইশারায় মিনতি করলাম আমাকে যেতে দিতে, কিন্তু নিষ্ঠুর জানোয়ারটা আমাকে জোর করে গাড়িতে তুলে নিল। রাস্তায় ডক্টর কাকুর সাথে দেখা। জলদি করে আমার পাশে থাকা দুটো লোক আমার মুখ চেপে ধরে, যেন চিৎকার চেঁচামেচি করতে না পারি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি নিলয় না? নিলয় আমতা আমতা করতে করতে, হ্যাঁ, তাড়াতাড়ি বলুন কি বলবেন। তোমার স্ত্রীর রিপোর্ট এলো, এগুলো নিয়ে যাও, ঠিক আছে? ওগুলো আপনি রেখে দিন। কিছু বললে বাবা? না কিছু না, নিয়ে যাব। তা তোমার স্ত্রীর শরীর ভালো তো? ওষুধগুলো খাচ্ছে ঠিক মতো? হ্যাঁ একদম। আজকে আসি তাহলে। হ্যাঁ যাও। মাঝপথে গাড়িটা বন্ধ হয়ে যায়। নিলয় বাইরে এসে বিরক্ত ভাব নিয়ে গাড়ি ঠিক করতে লাগে। আবির তার গাড়ি থেকে নিলয়কে দেখে কার ব্যাক করে। চোখ থেকে চশমাটা খুলে গাড়ি থেকে নেমে নিলয়কে জিজ্ঞাসা করে বলেন, নিলয়, এনি প্রবলেম? কোথায় যাচ্ছ? গাড়িটা যে কি হলো? কেমন আছো?
নীলা কেমন আছে? খুব ভালো। ইনফ্যাক্ট আমার বউটা তো সেই কখন থেকে কল করেই যাচ্ছে। আজ নাকি আমার পছন্দের খাবার রান্না করেছে। বউ, তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, সরি, দাও দিতে পারিনি, আসলে হুট করে হয়ে গেল তা তো, তাই। ও, নেভার মাইন্ড, ভালো থেকো। আমার মুখ বাঁধা থাকে, আমি খুব জোরে জোরে চিৎকার করছি, কিন্তু আবির কিছুই শুনতে পাচ্ছেন না। হাত দুটো বেঁধে রেখেছে নিলয়। আবির চলে যাচ্ছিলেন, হঠাৎ আবার পিছ মোড়ে বলতে লাগলেন, আগামী মাসে তোর সাথে আমার ওয়েডিং। আশা করছি তুমি আর নীলা আসবে। হ্যাঁ, অবশ্যই যাব। ওকে। কথাটা শোনার পর আমি আস্তে করে নেতিয়ে পড়লাম। যাক, আমি দূরে থাকাই তো কারোর ভালো হলো। আমি আর নাইবা গেলাম ওনার দুনিয়ায়। ভূতের বাড়িটা এনে নিলয় আমাকে ইচ্ছা মতো মারতে থাকে। কাল সকালে নাকি আমাকে এই দেশ থেকে ট্রান্সফার করে দিবেন। রাতের অন্ধকারে রক্তাক্ত শরীর নিয়ে শুয়ে আছি। কাল সব শেষ হয়ে যাবে। ওয়ালিফার চিঠিগুলো পড়তে খুব ইচ্ছে করছে, তাই চলে গেলাম ওই ঘরটায়। হাতে নিলাম কিছু চিঠি আর মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। রাত 12টা। চিঠি পড়তে পড়তে আমি স্তব্ধ হয়ে গেলাম। চিঠিতে ওয়ালিফা তার কলিগকে এই বাড়ির দ্বিতীয় দরজার কথা বলেছিল, আর তাতে সব ডিরেকশনও দেয়া আছে। বিশ্বাস করতে পারছি না আমি এখান থেকে মুক্ত হতে পারি। আর দেরি না করে সেই ডিরেকশন অনুযায়ী হাঁটতে লাগলাম। অনেক ময়লা জমে আছে রাস্তাগুলোতে। হাঁটতে হাঁটতে আমি ফাইনালি মুক্ত হলাম। অন্ধকার চারিদিক, কিন্তু ভয় থেকে বেশি খুশি লাগছিল। দৌড়ে মেইন রোড থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যাই। নিলয়ের সব অপকর্মের বিষয়ে তাদের জানিয়ে দিলে ওনারা সাথে সাথে অ্যাকশন নিয়ে আমার কথা মতো নিলয়ের ছেলেপুলেগুলোকে ধরে আনেন এবং খুব তাড়াতাড়ি নিলয়কে অ্যারেস্ট করবেন বলে জানান। সব ফর্মালিটি শেষ করতে গভীর রাত হয়ে যায়। কোথাও যাওয়ার জায়গা নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মাথাটা চক্কর কাটতে শুরু করলে রেস্তোরাঁর কাছে একটা জায়গায় আমি বসে পড়ি। কিছুক্ষণ পরে একটি ছেলে বাইক নিয়ে নেমে ফোনে কথা বলতে বলতে রেস্তোরাঁয় ঢুকে যান। ফিরে আমার সামনে এক প্যাকেট খাবার রেখে দিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি। বেশ লম্বা, কাঁধে কলেজ ব্যাগ, কালো টি শার্টের উপর লাল শার্ট পরে আছেন। চেহারা ভালো করে দেখতে পারছি না। সে আমার অবস্থা দেখে বলতে থাকে, আপনি ঠিক আছেন? আমি কিছু বলতে পারছি না। ছেলেটা আমাকে সাহায্য করবে বলে হাত বাড়াচ্ছে, ইতস্তত করে আবার হাতটা সরিয়ে নিচ্ছে। তারপর পথের একজন মহিলার সাহায্য নিয়ে আমার মুখে পানির ছিটকে দিতে থাকেন। কিছুটা স্বাভাবিক হলে উনি বলতে থাকেন, এখন তো কোনো ডক্টর পাবো না, আমার বাড়ি কাছে, আমার বাবা ডক্টর, আপনি আমার সাথে চলুন। পরক্ষণে আমার নীলয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে বাধা দিচ্ছি, তখনই আবার অজ্ঞান হয়ে যাই। চোখগুলো খুলে ডক্টর কাকুকে দেখতে পাই। ছেলেটা দরজায় দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। সিয়াম, তোমাকে এখানে এনে খুব ভালো করেছে। এখন কেমন আছো? হ্যাঁ, ভালো কাকু। আমি উঠে বসতে চাইলে পাশ থেকে একজন মহিলা এসে আমাকে থামিয়ে দেয়। শুয়ে থাকো মা, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি ডক্টর কাকু বলেন সব কথা সকাল হবে, তুমি এখন ঘুমাও। না মানে কাকু ঘুমোতে বলেছি। না, আমি কোনো কথা না আন্টি, আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে। মহিলা ডক্টর কাকুর দিকে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। পরিবেশটা খুব সুন্দর, কোনো হইচই নেই। সকালে ডক্টর কাকুর কাছে নিলয়ের সব অপরাধের কথা খুলে বললাম। কিভাবে আমি আবিরের বাড়িতে এসেছি, নিলয়ের সাথে পরিচয়, সবকিছু বলতে গিয়ে অনেকবার থেমে গিয়েছি, চোখের পানি মুছেছি। কাকু বললেন আবিরের মতো ছেলেদের নাকি পুলিশে দেওয়া উচিত। পাশে থাকা ভদ্র মহিলা শাড়ির আঁচলে চোখ মুছে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। আর ওনাদের বাড়িতে এসেছে বলে উনি খুব খুশি হয়েছেন। ডক্টর কাকু বললেন উনি নাকি আমার বাবার ক্লাসমেট ছিলেন। বাবা নাকি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, সামান্য বদমেজাজি, কিন্তু পরীক্ষা হলে সবাইকে হেল্প করতেন। কাকু বাবার মৃত্যুর কথা শুনে খুব দুঃখ প্রকাশ করেছেন। উনি ভাবতেও পারেননি কোনোদিন আমার সাথে উনি দেখা করতে পারবেন। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই ওনারা সবাই চাচ্ছেন আমি যেন ওনাদের সাথে এক বাড়িতে থেকে যাই। আমি ইতস্তত করে বললাম, তা কি করে হয়? অযথা আমার জন্য আপনাদের কষ্ট হবে, আমি চলে যাওয়াটাই বেটার। সিয়ামের মা, তুমি তো আমার মেয়ে মিনার মতোই, আমাদের কোনো কষ্ট হবে না। তাছাড়া এই সময় তোমার একটা পরিবার দরকার, তুমি না করো না। কিন্তু কাকু আমাকে থামিয়ে দিয়ে বললেন, কোনো কিন্তু নয়, এই দুনিয়াটা খুব কঠিন মা, তুমি একা লড়াই করে পেরে উঠবে না। তোমারও নিশ্চিত ভবিষ্যতের অধিকার আছে, তাই আমি ঠিক করেছি তুমি মিনার সাথে কলেজে যাবে, ব্যাস। ওনারা এভাবে অনুরোধ করলেন, আমি আর ওনাদের বারণ করতে পারলাম না। সিয়াম মিনার কাছে এসে ফিসফিস করে বলতে থাকতেন, মিনি প্যাকেট, তোর আবার হিংসা হচ্ছে না তো? দেখ দেখ, তোর রাজত্ব কিন্তু বাবা মা অন্য কারোর হাতে তুলে দিচ্ছে। মিনা সিয়ামের কান্টেনে বলে, তোকে আমার কথা ভাবতে হবে না, তোর রাজত্ব গেল, বুঝেছিস? আমি তো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, তাই না আপু? দৌড়ে এসে আমাকে জড়িয়ে। এখন আমিও এ বাড়ির একজন মেম্বার। মাথার উপর ছাদ খুঁজে পেয়েছি বটে, মাঝে মাঝে কবর জিয়ারত করে আসি।
সিয়াম আমাকে নিয়ে যায়। ছেলেটা সম্পূর্ণ আলাদা, একদম অন্যরকম, খুব স্টাইলিশ, কিন্তু সবসময় নামাজ আদায় করে, মানুষের বিপদে এগিয়ে আসেন, মেয়েদের থেকে সবসময় যথারীতি দূরত্ব বজায় রাখেন। দিন যেতে লাগলো, আমার অন্য শহরে চলে যাই। সেখানে ডক্টর কাকু নতুন চেম্বার, পরিবারটা মধ্যবিত্ত হলেও খুব সুখী। আমি হাজার খুশি ওদের সাথে আমার দেখা হয়েছে বলে। চা হাতে ছাদে দাঁড়িয়ে আছি, সিয়াম কানের কাছে এসে এক বিকট শব্দ করলে আমি ভয়ে ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু উনি আমার হাতটা ধরে ফেলেন। ভয় পাইয়ে দিয়েছেন একদম। আপনি এমন করলেন কেন? সরি সরি। আমার দিকে কাঠগোলাপ এগিয়ে দিয়ে, আপনার জন্য। ওয়াও, আপনি কিভাবে জানলেন আমার কাঠগোলাপ পছন্দ? আমার ভালো লাগে তাই ভাবলাম আপনারও। আপনার পছন্দ তাই আমারও পছন্দ হবে, এমনটা কেন ভাবলেন? সিয়াম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। পেছন থেকে মিনে এসে আমাকে আলতো ধাক্কা দিয়ে বলে, ভাইয়া, কিন্তু আজ পর্যন্ত আমার পছন্দের গাছের পাতাও আনেন নাই। তাহলে তুমি রেখে দাও। না ভাবি, তুমি রাখো। কি? উপস, সরি। খুব হ্যাপি ছিলাম, কিন্তু এসব আমার কপালে বেশি দিন সইল না। একদিন আন্টি বাজার থেকে এসে বিরক্তিকর লোক নিয়ে সোফায় বসে বলতে লাগলেন, সব আত্মীয় স্বজনদের মুখে শুধু একটাই কথা, আমার বাড়িতে মেয়েটিকে কি তার পরিচয়? কেউ তো বলছেন আমার ছেলেকে নাকি বাজে কথা বলার সাহস পায় কোথায়। উফ, কিছু ভাবতে পারছি না। মিনার সাথে বসে লুডো খেলছিলাম, কিন্তু আন্টির চেঁচামেচিতে উঠে আসি। কি হচ্ছে আন্টি? না না, কিছু না তো। দেখ, তোর পছন্দের মাছ এনেছি, চল আমাকে সাহায্য করবি, অনেক কাজ। রাতে শুয়ে আছি, আন্টির কথাগুলো ভাবছি। সে আবারও আমার জন্য একটা সুখী সংসার আগুন লাগছে। ওনারা ভালো মানুষ, তাই আমাকে কিছু বলছেন না। আচ্ছা, আমি এত অপয়া কেন? এখানে আর থাকতে পারবো না, আমি চলে যাব। এতেই সবার ভালো। সকালে এই বিষয়ে কাকুকে জানালে উনি খুব রেগে যান। অসম্ভব, তুই আমার মেয়ে, এই ঘরের একজন, তোর কাছ থেকে এটা আশা করিনি মা। কিন্তু কাকু, আমি এখানে থাকলে আপনারা অনেক প্রবলেমে পড়ে যাবেন, অনেক অনেক কথা শোনাবে, আমি এটা সহ্য করতে পারবো না। তাই মানুষের কাজই কথা বলা, তাই বলি কি আমরা থেমে থাকবো? না কাকু, কিন্তু আন্টি এসে বলে ওঠেন, একটা উপায় আছে মানুষের মুখ বন্ধ রাখার। কি উপায়? যদি নীলাকে আমি আমার পুত্রবধূ স্বীকৃতি দেই, নীলার মধ্যে সেসব গুণ আমি পেয়েছি, যে আমার বৌমা হবে বলে আশা করেছিলাম। নীলা, তুই আর না করিস না। তা বেশ তো, আজকে হয়ে যাক তাহলে। কি বলিস নীলামা? পাশ থেকে মিনা বলতে লাগলো, কিন্তু বাবা ভাইয়া কি মেনে নিবে? না মানে নীলা আর আপুর প্রেগনেন্সি। আন্টি নীলাকে থামিয়ে দিয়ে, তুই চুপ কর। আমি সিয়ামের চোখে নীলার জন্য গভীর অনুভূতি দেখেছি। কয়েক মাস পরে নাতি নাতির মুখ দেখতে পারবো, এর থেকে খুশির আর কি হয়? কি বলো তুমি? হ্যাঁ গো, তাই ভালো হবে। সবকিছুই স্বপ্নের মতো লাগছে। আমি নিচের দুঃখে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলে আন্টি এসে আমার সামনে হাত জোর করে করুণ কণ্ঠে বলতে লাগলেন, দেখ, সবাই কত খুশি, প্লিজ রাজি হয়ে যা। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, সবাই আবার আমাকে বোকা বানাচ্ছেন না তো? নিলয়ের পর কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয় আমার। সিয়াম নিঃসন্দেহে ভালো ছেলে, তাই বলে অন্তত বাচ্চাটার কথা ভেবে হ্যাঁ বলে দে, এটি সবার ভালো হবে দেখিস। চিন্তায় পড়ে গেছি, জানি না কি হবে, কিন্তু এই মানুষগুলোকে আমি কিছুতেই কষ্ট দিতে পারবো না। 8 বছর পেরিয়ে গেল, সাথে জীবন ধারণাটাও অনেকটা বদলে গেছে। আমার মেয়ে আমার সব। টুসিকে ছাড়া আমার কিছুতেই ভাবতে পারি না ও আমাদের জীবন। বলে রাখা ভালো, আমার ননদিনী মিনা তার বরের সাথে অস্ট্রেলিয়াতে সেটেল। আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মায়ের মৃত্যুর পর সিয়াম আর আমি নতুন শহরে চলে আসি। সেখানে শুরু হয় আমার আর সিয়ামের ছোট্ট সংসার। বর্তমানে সিয়াম একজন সাকসেসফুল বিজনেসম্যান। টাকা পয়সা ভালোবাসার কোনো কিছুর কমতি নেই আমাদের। সিয়ামের রাজকুমারী টুসি, বয়স 8। অফিস থেকে ফেরার সময় সিয়ামের টুসির জন্য কিছু না কিছু আনতেই হয়, তা না হলে সিয়ামকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে রাখে সে। খুব হাসি পায় বাবা মেয়ের কাণ্ড দেখে। ভালোবাসা কি না ওনারা সাথে দেখা না হলে বুঝতে পারতাম না। প্রতি রাতে আমার দিকে তাকিয়ে ভালোবাসি না বললে নাকি তার ঘুম হয় না। ছুটির দিনে 3 জন একসাথে ঘুরতে যাওয়া, খেলাধুলা করা, সবকিছু মিলে খুব সুখী আছি আমরা। এমনই একদিন টুসিকে স্কুল থেকে নিয়ে আসছি। টুসি তার বাপ্পির জন্য একটা কার্ড বানিয়েছে, আজ নাকি বাবা দিবস, তাই সেটা দিয়ে তার বাপ্পিকে উইশ করবে। 2 জন গাড়িতে উঠবো, ঠিক সেই মুহূর্তে একজন লোক পেছন থেকে আমার নাম ধরে ডেকে ওঠে, নীলা। আমি পেছনে তাকে কিঞ্চিত ভয় পেলাম। লম্বা চুল গাঢ় পর্যন্ত, দাড়ির ভারে চেহারা নির্ণয় করা যাচ্ছে না, শরীর চাদর দিয়ে ঢাকা। শিশারায় কাছে যেতে বলে আমি আস্তে করে বলে উঠলাম, কে? সরি, চিনতে পারছি না। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবলাম ভিখারি হয়তো, সাহায্য প্রয়োজন, কিছু খাবেন? আমার সন্তান কোথায়? তুমি অপারেশন
করনি তাই না? আমার উপর যেন আকাশটা ভেঙে পড়ল, বুকের ভেতরটা মুচড়ে উঠল, চোখ দুটো খুব চেনা। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, "আ- আ- আবির।" আবির আমার দিকে তাকিয়ে রীতিমতো কাঁদছে। আমি তাড়াতাড়ি করে টুসিকে নিয়ে দৌড়ে চলে এলাম। পেছন থেকে আবির চেঁচিয়ে বারবার একটা কথাই বলল, "আমার সাথে শুধু একবার কথা বলো প্লিজ, শুধু একবার।" গাড়িতে বসে টুসি আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, "পাগলটা কে মামুনি?" "কেউ না বাবা," মাথায় হাত বুলিয়ে। বাসে এসে কান্না করতে লাগলাম। আমার সাজানো সংসার বুঝে এবার ধ্বংস হয়ে যাবে, খুব ভয় লাগছিল। আবির কি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিবে? উনি সব করতে পারেন। আমি এখন কি করি? রাতে অন্যমনস্ক হয়ে থাকলে সিয়াম আমাকে জিজ্ঞাসা করতে থাকেন। আমি কিছু না বলে চুপ করে থাকি। কয়েকদিন পর আবির তখন অফিসে শুয়ে আছি, হঠাৎ সকিনা এসে বলে আমার সাথে নাকি একজন দেখা করতে এসেছে। নিচে এসে দেখি আবির মেজাজটা খারাপ হয়ে গেল। সোফায় বসে আছেন। আমাকে দেখে উঠে দাঁড়ালেন। আমি দৌড়ে গিয়ে ওনাকে বেরিয়ে যাওয়ার জন্য দরজাটা দেখিয়ে দিলাম। নীলা, আমার সাথে একবার কথা বলো প্লিজ। আমি একবার আমার সন্তানকে দেখব, আর কিচ্ছু না। আমি আপনাকে চিনি না, বেরিয়ে যান। আমাকে পুলিশ ডাকতে বাধ্য করবেন না। গেটে দাঁড়ানো এসে আবিরকে বের করে দিল। আমি স্তব্ধ হয়ে পড়েছি। এত বছর পরে কেন ফিরেছেন উনি? কি চান আমার কাছে? বাইরে বের হতে পারছি না ওনার জন্য। যেখানে দেখা হয় ওনার একটাই কথা বলে শোনার অনুরোধ রয়ে যায়। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনে কল আসে। আমি ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো নীলা, প্লিজ দয়া করে আমাকে আর কল দিবেন না। আমি আপনাকে চিনি না। নীলা, তুমি কি ভয় পাচ্ছ? আমি যদি তোমার সন্তানকে কেড়ে নিই? বিশ্বাস করো, আমি এমন কিচ্ছুই করব না। শুধু নয়ন ভরে একবার ওকে দেখবো প্লিজ। আগামীকাল দেখা করো, জাস্ট একবার প্লিজ প্লিজ। আমি কোনো ক্ষতি করব না তোমাদের, প্লিজ একবার। তারপর আর কখনো বিরক্ত করব না, প্রমিস। ঠিক আছে, আগামীকাল দেখা করব, কিন্তু এটাই লাস্ট বলে দিলাম। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক। টুট টুট। টুসিকে স্কুল থেকে নিয়ে এসে আবিরের সাথে দেখা করতে গেলাম। উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। টুসি আইসক্রিম খেতে খেতে চেয়ারে গিয়ে বসে পড়ল। হাতে মেনু কার্ড নিয়ে অর্ডার করে আবিরের দিকে তাকিয়ে দেখি আবির নয়ন ভরা জল নিয়ে টুসির দিকে তাকিয়ে আছেন। চোখ দুটো আম্মুর মতো, ঠোঁটের নিচের তিলটা তোমার, আর ঠোঁট দুটো। আমি বিরক্তি ভাব নিয়ে চোখ পাকিয়ে বলতে লাগলাম, ঠোঁট দুটো আপনার মতো তো? আপনার মেয়ে এটাই বলতে চাচ্ছেন? আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন ওকে? আবির আমার কোনো কথাই শুনছেন না। টুসির কাছে কি ওর হাতে অনেকগুলো চকলেট দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকেন। শুধু জন্ম দিলেই পিতা হয় না আবির। আপনি যে দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে গিয়েছিলেন, সিয়াম তা পূর্ণ করেছেন। ভেবেছেন সবকিছু ভুলে গেছি? না, আপনি আমার বাবার খুনি। তাই আমাদের আর বিরক্ত না করে আপনার পরিবার নিয়ে আপনি সুখে থাকেন। আমাদেরও ছেড়ে দিন, এটাই চাই। আমার তো কেউ নেই, হয়তো কদিন পরে আমিও আর থাকবো না। কেন? তুরি আপু, খালামণি? বিয়ের দিন রাতে তুরি অন্য কারোর সাথে পালিয়ে যায়। খুব ভালোবাসতাম তাকে। এই ঘটনার পর থেকে কোনো মেয়েকে আর বিশ্বাস করে উঠতে পারিনি। খালামণি, যখন তুমি একদম হারিয়ে গেলে তখন নিপা আম্মুকে তোমার প্রেগনেন্সির ব্যাপারে জানায়। তোমার করা জুলুমের কথাগুলো মনে করে হঠাৎ আম্মুর হার্ট অ্যাটাক হয়, তারপর পরকালে চলে যান। সবসময় বলতো তোমাকে দেখতে চাই, তোমার কাছে ক্ষমা চাইবে বলে, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। আপনার এই অবস্থা, আর এখানে কিভাবে এলেন? আম্মুর চলে যাওয়ার পর রোবট হয়ে গিয়েছিলাম। দিনরাত কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু আমার পিঠে ছুরি দিয়ে আমার সেক্রেটারি আমাকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে। হিসাব না পাওয়ায় অন্যান্য কোম্পানির শেয়ারিং বন্ধ করে দেয়। ফলে কোম্পানি অচল হয়ে পড়ে। ব্যাংক লোন পরিশোধ করতে না পারে এক পর্যায়ে আমি সবকিছু হারিয়ে ফেলি। তারপর ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাই। আর এখন তো সবকিছু আমার কর্মের ফল। আমি অন্য শহরে থাকি, খুব কষ্ট করে তোমার ঠিকানাটা জোগাড় করেছি, তোমার কাছে একটিবার ক্ষমা চাইব বলে। জানি কখনো পারবো না, তবুও বলবো, আমাকে ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ক্ষমা করো। হাত জোর করে চোখের পানি ফেলে। আমি নিস্তব্ধ হয়ে গেছি। মনের অজান্তেই চোখ বেয়ে পানি পড়ছে। আর এখন তো কি বলেন? আমার ভেতর এমন এক রোগ বাসা বেঁধেছে, যা থেকে কখনই মুক্তি পাবো না। ডক্টর মিথ্যা আশ্বাস দিচ্ছেন, আমি তো জানি আমার আর বেশি দিন নেই। তার কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গেছি। ওয়েটার বিল দিয়ে গেলে আবির এক নজর মানি ব্যাগটার দিকে তাকিয়ে আমার কাছ থেকে চোখ লুকাতে শুরু করলো। আমি কিছু না দেখার ভান করে বিলটা পে করে দেই। তারপর ওনাকে 1,00,000 টাকার চেক দিলাম। উনি কিছুতেই নিতে চাচ্ছেন না। খুব জোর করে দিলাম। উনি মৃদু হেসে চলে যাচ্ছেন। মনের মধ্যে অনেকগুলো কথা নাড়া দিতে লাগলো।
এই সে ব্যক্তি যে একসময় আমার পুরো দুনিয়াটা উলটপালট করে দিয়েছিলেন, যার জন্য আমার বাবাকে হারিয়েছি। সমাজ আমাকে অন্য নামে ডেকেছে, মানুষ আমার দিকে বদ নজরে তাকিয়েছে। উনি চাইলেই আমাকে মেনে নিতে পারতেন, কিন্তু উনি তা করেননি। কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি সব দেখেন। কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারেন না। আল্লাহ বিচার করেছেন। আমিও বলবো আপনাকে ক্ষমা করেছে আবির, আপনি মুক্ত, আপনি মুক্ত আবির। হঠাৎ সিয়ামের কল। কি করছো? কিছু না, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওপরের দিকে থুতু ছুঁলে সেই থুতু নিজের দিকে এসে পড়ে। সময় পরিবর্তনশীল। জীবনে চলার পথে আবিরের মতো একজন আসে যে জীবনটা একদম ধ্বংস করে দেয়। সেই সুযোগে মুখোশ পরা কয়েকটা মানুষ পাশে দাঁড়িয়ে প্রকাশ করে যে ওরা আসলে আমাদের বন্ধু, যেমনটা করেছিল নিলয়। আসলে তা নয়, ওরা হতে পারে আরো বেশি ভয়ঙ্কর। তাই বলে যে ভালো মানুষ নেই তা না। আমরা খারাপের সাথে পরিচয়ের ভিড়ে কিছু ভালো মানুষকেও বিশ্বাস করতে ভয় পাই, যেমন সিয়াম। আজ সিয়াম ছিল বলেই আমার এই পরিণতি। প্রিয় লিসেনার, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সাথে ছিলাম আমি ইফতি। সবাইকে পবিত্র মাহে রমজানের অশেষ শুভেচ্ছা। এরকম আরও গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।